সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছে তুষি। বিছানার সফেদ চাদরটা লাল হয়ে গেছে তুষির রক্তের দাগে। শরীরে অসম্ভব রকমের যন্ত্রণায় এক প্রকার কাতরাচ্ছে সে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মিহানের। সে তুষির শরীরে নিজেকে জাহির করতে ব্যস্ত। মিহানের ক্রমাগত ধাক্কায় তুষি ভারসাম্য ধরে রাখতে পারছে না শরীরে। অন্তরঙ্গতার ধাক্কায় সোজা পেটে গিয়ে লাগছে। সেখান থেকে পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। বিছানা, প্রেমরস আর প্রথমবার তুষির সতীত্ব ভাঙায় রক্তে রঞ্জিত হয়ে ভিজে গেছে। তুষির সমস্ত অঙ্গে মিহানের ঠোঁটের ছোঁয়া, হাতের ছোঁয়া, কামড়ের দাগে লাল হয়ে আছে মেয়েলি শরীর। কিন্তু সেই সবে বিন্দু মাত্র তোয়াক্কা না করে গত 2 ঘন্টা যাবৎ তার শরীরটাকে খাপলে খাচ্ছে মিহান। একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেল তুষি নিজের সতীত্ব হরণ হওয়ার দৃশ্যটা। শুরুতে নিজেকে বাঁচাতে চাইলেও তা সম্ভব না বুঝেই জীবন্ত লাশ হয়ে গিয়েছিল সে। তুষি হলো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিল সে। 2 চোখ ভরা স্বপ্ন নিয়ে জীবন উপভোগ করছিল সে। এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছু করার ছিল না তার। আর করলেই বা কী করত? মিহান যেমন লম্বা আর সুঠামি দেহ, তার সামনে তুষি একটা চুনোপুটির মতো। তার শক্তির কাছে পেরে ওঠা সম্ভব ছিল না তুষির পক্ষে। হলেও তাই। শেষ পর্যন্ত ধস্তাধস্তি করেও নিজের সতীত্বকে বাঁচাতে পারেনি সে। কষ্টে 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে তার, সহ্য করতে পারছিল না। কিন্তু মিহান সেদিকে কোনো খেয়ালই দিল না। চোখে ঝাপসা দেখছে তুষি, মনে হচ্ছিল জ্ঞান হারাবে। শেষ অবধি তাই হলো। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে জ্ঞান হারালো সে। পরবর্তীতে ঘুম ভাঙলে অনুভব করলো বুকের উপরে ভারী কিছু পড়ে আছে। মাথাটা উঁচু করে তাকাতেই দেখে মিহান তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘৃণায় তুষির গা ঘুলিয়ে উঠল। তার সতীত্ব হরণ করে তাকে বিছানা বানিয়ে তার উপরে শুয়ে আছে। তুষির ইচ্ছা করছিল গলা টিপে মেরে ফেলতে, কিন্তু দুর্বল শরীরে সে শক্তি আর অবশিষ্ট নেই। অনেক কষ্টে মিহানকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকমে উঠে বসলো সে। যেই জামাটা পরে আজ বাড়ি থেকে বেরিয়েছিল সেই জামাটা আর পরার মতন নেই। ধস্তাধস্তির সময় ছিঁড়ে গিয়েছিল। মিহানের গায়ের থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিল সে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে মিহানের অত্যাচারের কারণে। পেটেও ব্যথা, বলতে গেলে সারা শরীরটাই বিষ ব্যথায় ভরপুর। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে ওঠে সে। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে আছে। তা দেখে আবার চোখের কোণায় অশ্রু ভেসে উঠল তার। বিয়ের আগে সতীত্ব হারানো একটা মেয়ের জন্য মৃত্যু সম। কলঙ্কিত হয়ে গেল আজ সে। মিহানের নামের কলঙ্ক সারা শরীর জুড়ে। প্রায় 1 ঘন্টার মতন সময় নিয়ে নিজেকে ভালো মতন ধুয়ে গোসল শেষ করল সে। ওয়াশরুমে রাখা টাওয়েলটা গায়ে জড়িয়ে বের হয়। বের হতেই দেখে মিহান বিছানা থেকে উঠে বাড়ির ভেতরে পড়ার স্যান্ডেল পায়ে দিচ্ছে। তাকে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, কেমন লাগলো মেহান খানকে নিজের সাথে বিছানায় পেয়ে? উপভোগ করেছো নিশ্চয়ই। শত হোক, মেহান খানকে এক রাতের জন্য বিছানা যায় কত রমণী, সেখানে তুমি না চাইতেই পেয়ে গেলে। মিহানের কথায় তুষি হতভম্ব। তাকে জবরদস্তি করে শারীরিক সম্পর্ক স্থাপন করে এখন জানতে চাইছে উপভোগ করেছে কিনা। কি আশ্চর্য! মাথা কি গেছে এই লোকের? কাকে কি বলতে হয় তাও জানা নেই। কে চিন্তা করছো এত? এখনও তো ভেবে লাভ নেই, এখানে যে বসে দেখে। বলেই তুষির হাতটা ধরে টেনে নিজের সাথে পাশে বিছানায় বসালো মিহান। টাওয়েলটা খোলো। মিহানের কথা শুনে তুষি আশ্চর্য হয়ে তাকায়। কি হলো, কানে কম শোনো নাকি? টাওয়েলটা খোলো, ক্ষত জায়গাগুলোতে মলম লাগাতে হবে। বিস্মিত তুষি মাথা নাড়ে। না, আমি টাওয়াল খুলবো না। কেন? ভ্রু উঁচিয়ে জানতে চায় মিহান। মাথা খারাপ আপনার? আমি আপনার সামনে টাওয়াল খুলতে যাব কেন? আপনি মানসিকভাবে অসুস্থ হলেও আমি তো নই। কটাক্ষ করে সে মিহানকে। তুষি লজ্জা পাচ্ছে বুঝে মিহান বাঁকা হেসে বলে, একটু আগে আমাদের মধ্যে কি কি হয়েছে ভুলে গেছো? তোমার শরীরের এমন কোনো অংশ নেই যা আমি দেখিনি। এক একটা পার্ট চোখে হাতে দেখে আর ছুঁয়ে মেপেছি। আদর দিয়েছি তুমি উন্মুক্ত সহ গোপন অঙ্গগুলোতে। খেয়েছি তোমাকে। ইউ ফরগট দ্যাটস অল বেব। মিহানের কথা শুনে লজ্জায় থুতনি গলায় মিশিয়ে নিল সে। মাথা নত করে বসে থাকে। এত লজ্জা এই জীবনে কাল রাতের আগে কখনো পায়নি সে। একটা মানুষ এত নির্লজ্জ নির্দয় হয় কি করে? সরাসরি তাকে কিভাবে লজ্জায় ফেলছে?
আবার মাথাতেও কিছু সমস্যা আছে বোধ হয়। নিজে তুষিকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিল সে কথাটা। তখনই টান দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে টাওয়েলটা খুলে নেয় মিহান। তুষির মেয়েলি শরীর উন্মুক্ত হয়ে পড়ে, A to Z সব। পাহাড়ের মতন বুক থেকে আকর্ষণীয় খাঁজটা অবধি সব উন্মুক্ত। তুষি চমকিত হয়ে পড়ে নিজেকে একটা ছেলের সামনে এইভাবে বিবস্ত্র হয়ে যেতে দেখে। কিন্তু মিহানের সেদিকে ভ্রুক্ষেপই নেই। সে তুষির ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলো তুষি লোকটাকে, মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপরে এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে। এই জন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। অমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? অবশ্য চাইলে বলতে পারো, আমিও তোমাকে আরেকবার খেতে পারলে খুশি হব। এখন শরীর রাতের উত্তাপে গরম হয়ে আছে। মিহানের কথা শুনে চোখ খিচে বন্ধ করে নিল তুষি। ভীষণ লজ্জাও পেল সে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিল। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি তার শরীর বেয়ে বেয়ে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে মিহানের ওতে চোখ পড়তেই থেমে যায়। তার দিকে তাকায় নিঃশাক্ত চোখে। সেই উন্মুক্ত মেয়েলি কায়া পুরোটা আবার চোখের ক্যানভাসে এঁকে নিল। তুষি তাকাতেই তার এমন দৃষ্টি লক্ষ্য করল। এক দৃষ্টিতে তার বুকের নেপল দুটোর দিকে তাকিয়ে আছে। মিহানের চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি তুষির কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়তে লাগলো। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। তার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম সে এই লোকটার কারণে। দুঃখ বিলাস করছিল। তখনই আচমকা মিহানের হাত থেকে নিজের পক্ষে অনুভব করলো সে। কিছু বলবে তার আগেই কামড়াতে শুরু করে। মাঝে জিভ লাগিয়ে চুলছে। আবার মুখ তুলে নিজের সাথে মিশিয়ে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল সে। আচমকা এইসবেতে কিছুই বুঝতে পারল না তুষি। যতক্ষণে বুঝল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে তুষি। দুই হাত দিয়ে মিহানকে কিল খুশি যা পারে দিতে থাকে দূরে সরাতে, কিন্তু কিছুতেই সফল হয় না। মিহান আরও শক্ত করে ধরল তুষিকে। এতে তুষি আর নড়তেই পারল না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিল। মিহান নিজের মতো তুষির ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার মিহানের কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে সে ভালোবেসে অনেক আদর করে তুষির অধর সুধা পান করছে। কিন্তু তুষির গায়ে এইগুলো কাঁটার মতো বিঁধছে। কিছুক্ষণ ওইসব করার পর মিহান তার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই সে মিহানকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিল না সে। আর প্রতিটা স্পর্শ তুষিকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। মিহান আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তুষির দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। মিহানের চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মিহান নিজের চোখ নামিয়ে নিল। দূরে সরে এসে প্যান্ট পরে নেয়। রুমের বাইরে চলে যায়। আবার মিনিট কয়েক পর ফিরে আসে খাবার হাতে। সেই খাবার মাখিয়ে তুষির মুখেও তুলে ধরল। মুখ হলো, খাবার খেয়ে পেন কমাতে ওষুধ খেতে হবে। মিহানের কথায় অবাক না হয়ে পারল না তুষি। লোকটা ঠিক কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না তুষির। এত কেয়ার করছে তা তুষির বিশ্বাসই হচ্ছে না। সেই লোকটা কাল রাতে জবরদস্তি নিয়ে এসে কিছুক্ষণ আগ অব্দি জোরপূর্বক শারীরিক সম্পর্ক চালিয়ে গেল। সে আবার যত্ন করে মলম লাগিয়ে মুখে তুলে খাবারও খাইয়ে দিচ্ছে। অবাক হবে না? এইসব ভাবনার মধ্যেই নিজেই গাল ধরে হাঁ করে জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল মিহান। সরি জোর করার জন্য, কিন্তু তোমাকে পেন কমাতে ওষুধটা খাওয়া প্রয়োজন, নাহলে শরীর ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝে চোখে পড়লো। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। চোখে চোখ রেখে বলে সে। মেহান খানের সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়, আর সেই কিনা নিজে তোমাকে কাছে টেনে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। অহংকারী কণ্ঠ তার। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওইসব মেয়েদের মতো নই। দৃঢ় কণ্ঠে বলে তুষি। তার কথায় মিহান বলে, তাই
তো আমি কেমন? ভ্রু চায় সেই কথাটা বলে। মানে? অবুঝ দৃষ্টি তুষির। এই যে বললে আমি যেমন তেমন মেয়েরা আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে ধর। আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন। আর তুমি? তুমি কি ধোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলেও আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি? তুমি তো সব কিছু জেনেও নিজেও জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করব ভাবলে কি করে? মিহানের এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় জানা নেই তুষির। সে তুষির সম্পর্কে এত বাজে মন্তব্য করছে, কিন্তু মিহানের তো তুষিকে চেনার কথা নয়, আর চিনলেও বা এইসব কথা কেন বলবে? মিহান তাকে খাওয়ানো শেষ করে পেইন কিলার খাইয়ে দিল। সোফায় মাথা নিচু করে বসে আছে তুষি। মিহান আলমারি থেকে টি শার্ট বের করে পরে নিল। এতক্ষণ শুধু একটা গ্রে কালারের ট্রাউজার পরা ছিল। মিহানের জিম করা বডি, তার উপরে থেকে ফর্সা শরীর যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কী হবে যেখানে চরিত্রই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মানহানি করার আগে একবারও চিন্তা করলো না লোকটা? এত শরীরের ক্ষুধা! তোমার এখন বাসায় যেতে হবে, মনে আছে? নাকি আমার মোহে পড়ে গেছে এক রাতের মিলনে? গা গুলিয়ে উঠল তুষির। এমন চরিত্রহীন একটা লোকের মোহে পড়বে সে, একথা ভেবেই ঘৃণা লাগছে। সে নাক মুখ কুঁচকে বলল, রুচির এতটাও দুর্ভিজ্ঞ হয়নি এখনো আমার যে আপনার মতো চরিত্রের কারো মোহে পড়ব। পোশাক আশাক ঠিক রেখেছেন আমার কাল রাতে, যে ব্যাককলের মতো এইভাবে বাড়ি যেতে বলছেন? মিহান কপাল কুঞ্চিত করে বলে, একবার এইভাবে যেতে বলেছি আমি তোমাকে? বেশি বুঝো কেন? এ নাও, এই জামাটা পরে নাও। যা যা লাগবে সবই এখানে আছে। একটা শপিং ব্যাগ তুষির দিকে বাড়িয়ে দিয়ে বলে সে। ওটা হাতে নিয়ে তুষি বলে, আপনি বাইরে যান। কেন? বুঝল না সে কেন বাইরে যেতে বলছে তুষি। তুষি বিরক্ত হয় এহেন প্রশ্নে। কেন মানে? আপনার সামনে চেঞ্জ করবো নাকি? আশ্চর্য। মিহান কপাল কুঁচকে তার শরীরের উপর থেকে নিচ অব্দি দেখে নিয়ে বলে, তোমার আর কিছু বাকি নেই যে আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলে চলবে। গা জ্বালানো কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নেই আপনার, তাই না? মিহান আর কিছু বলল না। কথা না বাড়িয়ে তাকে রেডি হতে বলে বেরিয়ে পড়ে। সে রুম থেকে বেরিয়ে যেতেই জামাটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলো তুষি। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসিক। দেখে মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে মিহানের একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটা এই শয়তান লোকটার, তা বুঝল তুষি। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেল সে। নিচে নামতেই সে আরও আশ্চর্য হলো। এই বাড়িতে তুষি এবং মেহিন ছাড়া আরও অনেক মানুষ ছিল। একবার চোখ ঘুরিয়েই বোঝা যাচ্ছিল এরা সবাই এই বাড়ির কর্মচারী, অভিজ্ঞ এবং দায়িত্বশীল মানুষ। কিন্তু তবুও এমন বিপজ্জনক মুহূর্তে যখন তার জীবন প্রকৃতভাবে হুমকির মুখে ছিল, সেই উপস্থিত লোকেদের মধ্যে কেউ এগিয়ে আসলো না, কেউ ঠেকালো না, কেউ প্রশ্নও করলো না, কেউই কোনো প্রতিরোধ গড়ে তুলল না। প্রতিটা মুহূর্তে এই নিঃশব্দ অবস্থা তুষির মাথার ভেতরে একরকমের কেঁপে ওঠা প্রশ্ন তৈরি করছিল। বারবার ঘুরপাক খাচ্ছিল তার মনে। কেন কেউ কিছু করছে না? কেন এত বড় অন্যায় হতে দিল সবাই? এত মানুষের মধ্যে একজনও কেন দাঁড়ালো না? কেন আমাকে রক্ষার চেষ্টা করলো না কেউ? এই প্রশ্নগুলো এক টানা ঘুরছিল তার চিন্তার প্রান্তরে, নিঃশব্দে, যেন প্রতিটি শ্বাসের সঙ্গে আরও গভীর হয়ে আসছিল। হঠাৎ সেই অন্ধকার ভাবনার ভেতর থেকেই মিহান আসে। সে আচমকাই তুষির একটা হাত শক্ত করে ধরে টেনে নেয়, যেন তার প্রতিটি বিপদ মুহূর্তে নিজেই নিয়ন্ত্রণে নিচ্ছে। তুষি চেষ্টা করলেও সরতে, হালকা ধাক্কা দিতে, কিন্তু তার শক্তি যথেষ্ট ছিল না। মিহান এক ধাপে গিয়ে তুষিকে বাইরে টানতে থাকে। প্রতিটি টান, প্রতিটি চাপের সঙ্গে তুষির হৃদয় আরও দ্রুত ধকধক করতে থাকে। ঘরের সমস্ত কর্মচারী যারা উপস্থিত তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ কিছু বোঝার চেষ্টা করছে না, কেউ বাধাও দিচ্ছে না। শেষে মিহানের শক্ত হাতে টানতে টানতে তুষিকে গাড়িতে বসিয়ে দেয়। তুষির মন তখন একেবারেই ভারাক্রান্ত, মিশ্র আবেগে ভরা। ভয়, অসহায়তা, হতাশা আর অবিশ্বাসের সংমিশ্রণ। গাড়ির ঠান্ডা বসার জায়গায় বসে থাকা তুষি ভাবতে লাগলো, আজ সত্যিই তার জীবন নিজের নিয়ন্ত্রণে নেই। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখতে পেল
কেন এত মানুষ, কেন শক্তিশালী উপস্থিত থাকা সত্ত্বেও কেউ সাহায্য করতে পারল না? বারবার মনকে প্রশ্ন করল। এমন প্রতারকার ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ দাঁড়ালো না কেন? মনে হচ্ছিল পুরো বিশ্ব এই মুহূর্তে তার উপরে চোখ বন্ধ করে রেখেছে। মিহান গাড়ির দরজা বন্ধ করল। হঠাৎ তুষির প্রতিটি নীরব প্রশ্ন, প্রতিটি দ্বিধা, প্রতিটি ভয় সব মিলিয়ে একটি গভীর বোঝাপড়া তৈরি করলো। সে জানে এই মুহূর্তে তার জীবন একরকম বন্দী হয়ে গেছে। মিহান বলে, এটা আমাদের যাওয়ার সময় বেব, সো এখন যেতে হবে। তুষি বিরক্ত কণ্ঠে বলে, এসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। তাহলে কি নামে ডাকবো শোনা? ইঙ্গিতপূর্ণ তার প্রশ্ন। তুষি আবার বিরক্ত হয়ে বলে, আমার নাম তুষি, তুষি নামেই ডাকবেন। এসব উল্টাপাল্টা আর ফালতু নামে ডেকে আমায় বিরক্ত করবেন না একদম। থেমে আবার বলে, 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই না বা কেন? আজকের পর আর দেখা হবে না আমাদের, সো কোনো নামেই ডাকার দরকার নেই। কেন ডাকবো না কেন? আর আজকের পর আমাদের আর দেখা হবে না, এই কথা বা কে বললো তোমায়? তুষির কথাগুলো বলার সাথে সাথে জিজ্ঞেস করে মিহান। তুষি জবাব দিল, আপনার আমার সঙ্গে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুট করে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? আর দেখা হওয়ার তো প্রশ্নই আসে না। মিহান কোনো উত্তর দিল না। কিছুক্ষণ তুষির দিকে তাকিয়ে থেকে নীরবে গাড়ি স্টার্ট দিল। মিহান আহমেদ চৌধুরী একজন প্রভাবশালী তরুণ ব্যবসায়ী, কর্পোরেট জগতে যার নাম পরিচিত, ক্ষমতাবান ও প্রভাবশালী মানুষ হিসাবে। এমন নয় যে তুষি তাকে ব্যক্তিগতভাবে চিনত, কিন্তু এই নাম আগে শোনেনি এমন মানুষ খুব কমই আছে। তুষি মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছিল। প্রথম যেদিন এই মানুষটার সঙ্গে দেখা হয়েছিল, প্রায় 15 দিন আগে খালাতো বোন নীরার সঙ্গে একটি আধুনিক মলে শপিংয়ে গিয়েই পরিচয়। প্রথম দেখাই একবারের জন্যও বোঝা যায়নি এই মানুষটার ভেতরে এতটা অন্ধকার লুকিয়ে আছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল তুষি, চোখ বেয়ে অনবরত পানি ঝরছিল। হয়তো মিহান কয়েকবার তার দিকে তাকিয়েছিল, কিন্তু তুষির আর সেই মুখের দিকে তাকানোর ইচ্ছা ছিল না। গাড়ি এসে থামলো তুষির বাড়ির ঠিক সামনে। তখনই স্পষ্ট হয়ে গেল সব কিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। মিহান তার সব তথ্য জেনে রেখেছিল। গাড়ির দরজা খুলেই তুষি এক ছুটে বাড়ির ভেতরেই ঢুকে পড়ল। পেছন থেকে হয়তো 1-2বার ডাক দিয়েছিল মিহান, কিন্তু তাতে তুষির কিছুই যায় আসে না। বাড়িতে ঢুকতেই নীরা এসে আটকে ধরল। এত দেরি কেন? আর গায়ে কার জামা এটা? তুষি কোনো স্পষ্ট উত্তর দিতে পারল না। অসুস্থতার একটা অজুহাত বানিয়ে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। গায়ের জামাটা টেনে খুলে আগুনে ফেলে দিল। কেন এই কাজটা করলো তা সে নিজেও জানে না। শুধু মনে হচ্ছিল জামাটার জায়গায় যদি মিহানকেই জ্বালাতে পারত তাহলে হয়তো একটু শান্তি পেত। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে পড়ল তুষি। পানি ঝরছে, তার সঙ্গে সঙ্গে ঝরছে কান্না। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। মা বেঁচে থাকলে হয়তো মনের কষ্টটা বুঝতো। খালু, খালামণি, নীরা, আরিফ সবাই ভালো, কিন্তু মা তো মাই হয়। আরিফের কথা মনে পড়তেই কান্না আরও বেড়ে গেল। মানুষটা তাকে কতটা ভালোবাসে, আর তার জীবনে কি হয়ে গেল। নিজের উপর নিজেরই ঘৃণা জন্মাচ্ছিল। যদি আরিফ সব জানতে পারে তখন কি হবে? সে কি মেনে নেবে? হয়তো নেবে, কিন্তু সেটা কি তাকে ঠকানো হবে না? ভাবতে ভাবতেই কান্নায় ভেঙে পড়ল। কতক্ষণ এইভাবে বসেছিল তার হিসেব নেই। দরজায় বারবার নখ হচ্ছিল। খালামণি আর নীরা একের পর এক ডাক দিচ্ছিল। তুষি জানতো যদি সময় নষ্ট হয় তাদের সন্দেহ জন্মাবে, তাই সে তাড়াহুড়ো করে জামা পাল্টে নিচে নেমে কিছু হালকা খেয়ে আবার নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত, মাথা ভারী, চোখে ঘুমের দাগ স্পষ্ট। মনে হচ্ছিল সারা দিনের সব কষ্ট একসাথে এসে তার উপরে চাপ ফেলছে। একই সময়ে শহরের অন্য এক বাড়ির ব্যালকানিতে দাঁড়িয়ে আছে মিহান, হাতে গিটার, মুখে করুণ সুর। মেঘলা আকাশ, পূর্ণিমা থাকলেও আজ তার কাছে আলো নেই। তার গলায় গুনগুনিয়ে উঠছে, सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, कि रो रहा हूँ मैं। গান গাইতে গাইতে চোখ ভিজেই যাচ্ছিল। মনে হচ্ছিল আকাশও তার কষ্ট অনুভব করছে, তার সঙ্গে কাঁদছে। প্রিয়জনকে হারানোর ব্যথা বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা
মনে হচ্ছিল মৃত্যুই সহজ। মিহান গিটার রেখে একাকী চুপচাপ দাঁড়িয়ে বুকে ধাক্কা খাওয়া সেই অনুভূতিকে আঁকড়ে ধরছিল। ধীরে ধীরে গলায় শব্দগুলো উঠল। কেন তুষি, কেন আমাকে এত কষ্ট দাও? প্রতিটা মুহূর্তে তুমি আমার সামনে, তবু ছোঁয়ার অধিকার নেই। তুমি আমার সব কিছু, তবু ভালোবাসার অধিকার নেই। কথাগুলো বলতে বলতে মিহান ভেঙে পড়ে। ঠিক সেই সময় ঝুমঝুম বৃষ্টি শুরু হয়। মাঝরাতেই তুষির ঘুম ভেঙে যায়। মাথা প্রচণ্ড ব্যথা করছে, শরীর গরম, জ্বর এসেছে বোঝা যাচ্ছে। সে ওষুধ খেয়ে বিছানায় বসে থাকে। সারা দিনের সব ঘটনা চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। একটাই কথা বারবার মনে ঘেলছে। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তার মাথা ঘুরছে। এই কথার মানে কি? তার শরীরে মিহানের স্পর্শ বৈধ কিভাবে হতে পারে? ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে নখ। আরিফ এসেছে। তুসি, দরজাটা খোল। আমায় ঘুমোতে দাও ভাইয়া। একবার দেখেই চলে যাব। না। এই তো আর 2 দিন, তারপর তোকে আর দরজা লাগিয়ে রাখতে দেব না। এখন যা ইচ্ছে করে নে। এই কথাটা শুনে তুষির বুকের ভিতরে যেন কিছু ভেঙে পড়ল। 2 দিন পর বিয়ে, আর সেই বিয়েটা তার কাছে কেমন হবে? আজ তার সবটা শেষ হয়ে গেছে। মনে হচ্ছে মেয়েদের সবচেয়ে দামি সম্পদ সতীত্ব, সেটা এখন আর নেই। কী করে সেই বিয়ে করবে? উত্তর খুঁজে বের করার আগেই ক্লান্তি আর শরীরের ব্যথা তাকে ঘুমিয়ে ফেলল। কয়েকদিন পর হঠাৎ বিয়েটা পিছিয়ে যায়। আরিফকে অফিসের কাছে ঢাকার বাইরে যেতে হয়। খবরটা শুনে তুষির অজান্তেই স্বস্তি আসে। কিছুটা সময় পাওয়া গেল। এই সময় মিহানকে আচানক বৃষ্টিতে ভিজে জ্বর আসায় তার অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফোন করলো কাউকে। তুষি কোথায়, কেমন আছে? ওপাশ থেকে কিছু বললে মিহান জবাব দেয়, আমি নিরুপায় ছিলাম। যা করেছে তা তুষির প্রতি অন্যায়, আমি জানি, কিন্তু ওকে পেতে আমি সব করতে পারি। ওপাশ থেকে আবার কিছু বললে মিহান জবাব দেয়, ঠিক আছে, আমি দেখছি। বলে ফোনটা কেটে দেয়। মূলত ফোনের ওপাশের জন তুষির মামিদের বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি। মিহান তাকে তুষির সমস্ত খবরাখবর দেওয়ার জন্য তাকে বিল্ডিংয়ে পাঠিয়েছে। সেই তথ্যগুলো দিচ্ছিল। 1 সপ্তাহ পর মামা মামির কথায় বাধ্য হয়ে তুষি কলেজে যায়। ক্লাসরুমের বারান্দা দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। হঠাৎ কেউ তার বাম হাত ধরে টেনে একটি খালি ক্লাসরুমে নিয়ে যায়। আচমকাই সে বসে পড়ল, কিন্তু সামনের মানুষটা শক্ত করে ধরে ফেলল। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। সব শক্তি দিয়ে সে ধাক্কা দিতে চেষ্টা করলো। গালেও একটি চড় বসালো। চোখ তুলে তাকালো। তুষির হাত পা কেঁপে যাচ্ছে। মুহূর্তেই সে বুঝলো সামনে দাঁড়িয়ে আছে মিহান। চোখে আগুন, তীব্র অগ্নিদৃষ্টি, যেন সব কিছু পুড়িয়ে দেবে, আর কিছু বাকি থাকবে না। কালো হুডি মাথায়, কপালে ঝুলে থাকা চুল পিছনে ঠেলে সে দাঁতে দাঁত চেপে বলল, একদিন ভার্সিটিতে আসোনি কেন? এই অপ্রত্যাশিত প্রশ্নে তুষির কপাল কুঁচকে যায়। কি হলো, জ্বর ছিল তোমার? বাসায় গিয়ে ঝর্ণার পানির নিচে বসেছিল নাকি? তার কথাগুলো শুনে তুষির বুক কেঁপে ওঠে। এই মানুষটা কিভাবে জানলো তার অবস্থা? জ্বর, ক্লান্তি, ভিজে থাকা, সবই। চুপ করেই থাকবে? থাকো, চুপই থাকো। আমি যে কাজে এসেছি সেটা আগে সেরে নেই। কথাগুলো বলে তুষিকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে নিজেই বলে, কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এখনই। তুমি আমার সঙ্গে এই মুহূর্তে কাজে অফিস যাবে। মুহূর্তেই তুষির মাথা শূন্য হয়ে যায়। কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বুঝতে পারছে না। হয়তো তার দৃষ্টিভঙ্গি দেখে মিহান আন্দাজ করে ফেলল, কারণ আচমকাই তার হাত ধরে টান দিল। কোথায় নিয়ে যাচ্ছেন? আমায় ছাড়ুন। আমি মরলেও আপনাকে বিয়ে করব না। আপনি অপরাধী। আমার জীবন আপনার জন্য ধ্বংস হয়েছে। আপনি কিভাবে ভাবলেন আমি আপনার মতো একজন ধর্ষককে বিয়ে করব? কথাগুলো শেষ হতেই মিহান তার গাল চেপে ধরল। তুমি আমাকে বিয়ে করবে। আমি অনুমতি চাইনি, আমি সিদ্ধান্ত জানাচ্ছি। দৃঢ় কণ্ঠ তার। তুষি বলে, সিদ্ধান্ত? জীবনটা আমার, কাকে বিয়ে করব সেটা সিদ্ধান্তও আমার। আমি প্রাণ থাকতে জীবনে কখনো আপনাকে বিয়ে করব না। মিহানের চোখে তখন হিংস্রতা ছড়িয়ে পড়ে। হঠাৎই শব্দ খড়খড় করে উঠল। মিহানের গলা ঠান্ডা, অথচ ছুরির মতো ধারালো। শোনো দোষী, এই বিয়েটা তুমি আমাকেই করবে, যেভাবেই হোক। এতক্ষণ ভদ্র হয়ে বললাম, তুমি পাত্তা দিলে না। এখন আমার প্রকৃত রূপ দেখার সময়। তুষি বিস্ময়ে পিছিয়ে এলো, কণ্ঠ শুকিয়ে কাঠ। আপনি আসলে কি বলতে চাইছেন? মিহান ঠোঁটে অদ্ভুত হাসি টেনে বলল, এই মুহূর্তে বিয়ের জন্য রাজি না হলে তোমার খুব সেন্সিটিভ একটা ভিডিও পুরো দেশে ঘুরে বেড়াবে। তুষি চমকিত, থমকিত। বিস্ময়ে চোখ বড় হয়ে উঠল তার। ভিডিও?
কোন ভিডিও? ধীরে ধীরে জেনে শুনে আঘাত করার মতন করে সে বলল। তোমার আর আমার সেদিন রাতের অন্তরঙ্গ আর ব্যক্তিগত কিছু মুহূর্ত, বুঝছো? শব্দগুলো তুষির কানে ঢুকে বাজ পাখির নখের মতো আঁচড় কাটল। মাথার ভেতরে হঠাৎ যেন বজ্রপাত হলো। মানুষ কতটা নিচে নামতে পারে, এতটা নিচু, এতটা নোংরা। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল আর ঠোঁট কেঁপে উঠল রাগে, ঘৃণায়। আপনি মানুষ নামে কলঙ্ক। মানুষের খোলসে লুকিয়ে থাকে একটা হিংস্র জানোয়ার। ছি! ধিক্কার জানায় সে। মিহান কাঁধ ঝাঁকালো, যেন পুরো ব্যাপারটাই তার কাছে একটা মজার খেলা। এসব কথা পরে বলো, বিয়ের পর। এখন সময় নষ্টের জায়গা নেই। সময় মানেই টাকা, আর আমি সময় কোনো ফাঁকি দিতে ভালোবাসি না। আমি ব্যবসায়ী মানুষ, এসবের হিসাবে ছাড় রাখি না কোনো। তুষির চোখে আগুন জ্বলে উঠল। আপনি কি ভেবেছেন ভয় দেখালে ভেঙে পড়বো আমি? ভিডিও ছড়ান, আমিও যদি বেঁচে না থাকি তাহলে বদনাম যাবে কার নামে? ছাড়ুন আপনি ইচ্ছে মতো ভিডিও। ওর কণ্ঠে দৃঢ়তা, কিন্তু শরীর কাঁপছে ভিতরের তীব্র আতঙ্কে। এক মুহূর্তে মিহানের মুখ গাঢ় হয়ে গেল, রগ ফুলে উঠল কপালে। বুঝলো তুষি নিজেকে শেষ করার ইঙ্গিত দিয়েছে। সে কিছু বলবে তার আগে তুষি আবার বলতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি সেই রাতে। সেদিন যদি শেষ শ্বাসটা নিয়ে নিতাম, আজ আপনার খেলনা হয়ে দাঁড়াতে হতো না। আজই শেষ করে দেবো আমি নিজের জীবন। হাতে ব্যাগ তুলে দরজার দিকে ছুটতে যাচ্ছিল সে, কিন্তু তার আগেই মিহান এক ঝটকায় তাকে টেনে ধরে আনলো। সজোরে একটা চর থপ করে বসে গেল তুষির গালে। চোখে জল উঠে আসলো ব্যথায়, অপমানে। মরতে চাও? মরণটা আমিই দিয়ে দেব। আর ভালো মনে সাজানো আমার স্বভাব নয়, বোঝা যাচ্ছে তো? কথা শেষ হতে না হতেই সে মোবাইল বের করলো। তার গলা এবার ঠান্ডা নয়, বরফ শীতল, যে শীতলতায় রক্ত জমে যায়। জাভেদ, তুষির খালামণি আর নীরাকে ধরে রাখো। চোখের আড়াল করলে তো আমাদের শেষ দিন হবে আজ। তুষির বুক ভেঙে গেল, কান্না কণ্ঠ আটকে ফেলল। সে ধপাস করে মিহানের পায়ে লুটিয়ে পড়ল। না প্লিজ না, আমি রাজি, বিয়ে করব। শুধু ওদের কিছু করবেন না। ওপাশে ফোনে নিশ্চুপ নির্দেশ শোনা যায়। এরপর মিহান ঠোঁট বেঁকিয়ে বলল, জাভেদ, সব থামাও। আজ তোমার ম্যাডাম আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। কল কেটে যান্ত্রিকভাবে সে তুষিকে টেনে তুলে দাঁড় করালো। তার মাথায় থাকা হুডটা নামিয়ে দিল নিষ্ঠুর ভঙ্গিতে, যেন তাকে আড়াল করার শেষ আশ্রয়টুকুও ছিন্ন করলো। তারপরে জোর করে কলেজ ভবনের ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকের ছাত্ররা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, কেউ পথ সরিয়ে নিচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। তার অসহায়ত্বটা আরও অসহনীয় হয়ে উঠেছিল। সিঁড়ি বেয়ে নেমে আসার সময় তুষির পা হঠাৎ মোচড় খেল। ব্যথায় শরীর জুড়ে ছড়িয়ে গেল জ্বলুনি। সে কোকিয়ে নিচে বসে পড়ল। মিহান বিন্দু মাত্র সময় নষ্ট করল না, বাঁধার মতো কোলে তুলে নিল তাকে। তুষি মাথা নিচু করে চোখ বন্ধ করল। অপমান আর লজ্জায় বুকটা যেন ফেটে যাচ্ছে। কাজী অফিসে ঢুকলো তারা। বাকরুদ্ধ তুষি নির্বিকারভাবে কবুলের শব্দগুলো উচ্চারণ করলো। তার কণ্ঠে কোনো প্রাণ নেই, শুধু নিস্তব্ধতা আর ভাঙনের শব্দ। এভাবেই সব কিছু শেষ হয়ে গেল। একজন ঘৃণার মানুষকে সে বাধ্য হয়ে স্বামী বলে মেনে নিল। বেরিয়ে আসার সময়ও সে নির্দয়, থামল না। মিহান হাঁটু ভাঁজ করে বসে তার মুচকানো পায়ে স্প্রে করলো। দরদ নয়, শুধু মালিকানার ছাপ। তারপর আবার তাকে কোলে তুলে গাড়িতে তুলল। তুষি জানালার বাইরে তাকিয়ে ভাবল, এই জীবন আর তার নয়। গাড়ি ছুটে চলল গন্তব্যের দিকে, তার খালুর বাড়ি, যেখানে আরেকটি ঝড় অপেক্ষা করছে। বাড়িতে ঢুকতেই তুষির চোখে মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। হঠাৎ ঠাস করে এক চড় লাগলো তার গালে। চড়টা এসেছে মামির হাত থেকে। তুষি কোনো রকম শব্দ করতে পারল না। মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে আছে। হারানো আত্মসম্মান আর লজ্জার ভার যেন তার কণ্ঠ কেউ চেপে ধরেছে। মামি আবার হাত উঁচু করলেন, যেন আরেকটা চড় দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সেই চড় পড়ার আগেই মিহান আচমকায় ধীর অথচ শক্ত হাতে মামির হাত ধরে ফেলল। সাহস দেখাবেন না এটা করার। মিহানের কণ্ঠ ধমকানো, শক্ত। সে আবার বলে, এখন থেকে তুষি শুধু আপনার ভাগ্নি নয়, ও এখন আমার স্ত্রী, মিসেস মিহান আহমেদ চৌধুরী। আর যে কেউ আমার স্ত্রীর দিকে হাত তুলবে এমন সাহস আমি কাউকে দিয়ে রাখিনি। আমি এখানে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছিলাম, যা হয়তো আর পাবো না। তাই এইভাবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলো তুষি। মিহান বলেই তুষির হাত ধরে বাইরে টেনে নিল।
তুষির চোখে অদ্ভুত শূন্যতা, সমস্ত রাগ, ঘৃণা আর হতাশা মিশিয়ে এক জট। তার মন বলছে এই লোকটির সঙ্গে থাকার চাইতে বিষ পান করে মরা অনেক সহজ। মিহানের গার্ডরা তুষির জিনিসপত্রগুলো অন্য গাড়িতে স্থাপন করলো। সে নিজেই সামান্য দৃষ্টি ঘুরিয়ে কিছুই দেখার সাহস পেল না। গাড়ি ছুটল। শহরের রাস্তায় চোখ খোলা থাকলেও তুষি কোনো কিছু দেখতে পাচ্ছিল না। তার মন শুধুই ঘৃণায় ভরে উঠছিল এই মানুষটার প্রতি, যিনি তার জীবনকে অচল করে দিয়েছেন। এখনই মনে হচ্ছিল এই লোকের কাছ থেকে দূরে থাকাটাই একমাত্র মুক্তি। কিছুক্ষণ পরে গাড়ি থামল। চোখ খুলতেই বিস্ময়, সামনের বাড়িটা বিশাল, প্রাচীর, গেট, সব কিছুই ঐশ্বর্যশালী। কিন্তু এটি সেই পুরনো বাড়ি নয়। সেখানে যেদিন তাকে জোরপূর্বক আনা হয়েছিল, নতুন, আরও ভয়ঙ্কর, আরও নির্দয়, এমন ভাবা যায়। গেটের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। প্রথম নজরে বোঝা গেল এরা সবাই কাজী অফিসের সেই মুখগুলোই, হয়তো মিহানের পরিবারের সদস্য। কেউ আড়াল করছে না, কেউ প্রশ্ন করছে না, শুধু চোখের ভাষা। মিহান নীরবভাবে তার কোলে তুষিকে ধরে। নতুন এই বাড়ির ভিতরে ঢুকলো। মিহান নীরবভাবে তার কোলে তুষিকে তুলে নিয়ে নতুন এই বাড়ির ভিতরে ঢুকলো। প্রতিটি ধাপের শব্দ, ধূসর দেয়ালের ছায়া এবং তুষির কণ্ঠের নিঃশব্দ কেঁপে ওঠা, সব কিছু মিলে মিশে এক অদ্ভুত চাপা আতঙ্ক সৃষ্টি করল। তুষি বুকে জড়িয়ে থাকা ঘৃণার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছিল। মনে হচ্ছিল এই জীবন আর তার নিজস্ব নয়। এই মুহূর্তের জন্য সমস্ত স্বাধীনতা, সমস্ত স্বপ্ন, সব কিছুর উপরে অন্ধকার নেমে গেছে। মিহান ধীরে ধীরে দরজার দিকে এগোলো, তুষিকে কোলে ধরে রেখেই। আশেপাশে থাকা মানুষগুলো চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। তুষির চোখ বেয়ে মিহানের দিকে তাকাতে সাহস পাচ্ছিল না। তার মন বলছিল এর সঙ্গে থাকা মানেই মৃত্যু, এর সঙ্গে থাকার চেয়ে মৃত্যুই অনেক সহজ। ভিতরে ঢুকতেই তুষির চারপাশে উপস্থিত মানুষজন তার দিকে তাকিয়ে থাকলো। কেউ করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো সে কেমন আছে, কেউ আবার জিজ্ঞেস করলো ঠিকমতো আসতে পেরেছে কিনা। কেউ বলল তার পায়ের ব্যথা কেমন আছে। প্রতিটি বাক্যের ভঙ্গি, সেই সদয় স্বর এমন ভাব প্রকাশ করছিল যেন তারা তাকে বহুদিন ধরে চেনে, অথচ তুষি তাদের কাউকেই আগে থেকে কখনোই দেখেনি। সে নিঃশব্দে বসে রইল, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু চোখ নামিয়ে রাখল। একজন মহিলা ধীরে ধীরে এগিয়ে এলেন। তুষির চোখে পড়ল তিনি কাজী অফিসে ছিলেন না। মুহূর্তে মনে হলো মহিলার কাঁধ ভিজে যাচ্ছে, সম্ভবত তার চোখ ভিজে গেছে। তিনি কোমল ভঙ্গিতে তুষিকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস তুষি? কতদিন পরে তোকে দেখলাম। আগের চেয়ে অনেক শুকিয়ে গেছিস। আমার কথাও কি মনে নেই? তুষি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। মহিলার কথা শুনে তার মাথা ভারী হয়ে উঠল। অবশেষে সে কণ্ঠ তুলে বলল, আমি আপনাকে চিনি না, কে আপনি? মহিলার চোখে ব্যথা জল করল। যদিও তুষি কোনো কষ্টদায়ক কথা বলেনি, কিন্তু তার কথার মাঝেই মিহান ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। আম্মু, এসব কথা বড় হবে, তুই এখন আমার সঙ্গে রুমে যাবে। মিহানের কথায় উপস্থিত সবার মুখে বিস্ময় ফুটে উঠল। সবাই যেন চোখে চোখে কথা বলছে, কিন্তু তুষি কিছুই বুঝতে পারছিল না। তার ভেতরে এক অদ্ভুত আতঙ্ক ঘেরা শুরু করলো। মিহান ধীরে ধীরে তাকে কোলে তুলে দ্বিতীয় তলার একটি ঘরে নিয়ে গেল। ঘরটি বড়, পরিপাটি, আর তুষির চোখ চারপাশে ঘুরল। ব্যালকনির কাঁচ খোলা, হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। তবে তার ব্যথা থাকা পায়ের কারণে সে বাইরে দাঁড়াতে পারল না। মিহান বিছানায় বসিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষির চোখে ভয়ের ছায়া, জানত যে তার সঙ্গে আবার মুখোমুখি হতে হবে। দ্রুত শুয়ে পড়ল ঘুমানোর ভান করার জন্য। তবে ভান করতে আসলে চোখের পলকে সে সত্যিই ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যেই হঠাৎ অনুভব করল কেউ তার গাল, গলা ও কপালে চুমু দিচ্ছে। হাতে মৃদু স্পর্শ, আর একটি হাত শক্তভাবে ধরে রেখেছে। সবই সে টের পাচ্ছিল, কিন্তু চোখ খুলতে পারছিল না। হাতের স্পর্শে তার ঘুম আরও গভীর হয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে মনে হলো কেউ তাকে জড়িয়ে ধরে রেখেছে। গালের পাশে ভেজা অনুভূতিও টের পেয়ে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখল মিহান তাকে শক্ত করে কোলে নিয়ে শুয়ে আছে। রাগ ও আতঙ্কে তুষির মাথা গরম হয়ে উঠল। দৃঢ় হাতে সে মিহানকে ধাক্কা দিল। মিহান খাটের কোনায় ছিটকে পড়ল। মিহান উঠে দাঁড়িয়ে তুষির দিকে দৃষ্টিপাত করল। দৃষ্টি এত তীব্র, এত আগুনে ভরা যে তুষির বুক কেঁপে উঠল। সে সংকুচিত হয়ে বসে রইল, ভয়ে চোখ নামিয়ে রাখল। মিহান ধীরে ধীরে এগিয়ে আসলো।
তুষি ভেবেছিল এবার হয়তো সে ক্ষতি করবে। চোখ বন্ধ করেই অপেক্ষা করলো, কিন্তু মিহান কোনো আঘাত করলো না, বরং হঠাৎ তাকে কোলে তুলে নিল। তুষি হতবাক হয়ে তাকিয়ে রইল। মিহানকে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই তার মন আবারও আতঙ্কে ভরে গেল। মনে হলো তার উদ্দেশ্য ঠিক ভালো নয়, ঠিক যেমনটি সে আগে থেকে ভাবছিল। মুহূর্তের মধ্যে মিহান বাথটাব ভর্তি পানি নিয়ে তার উপরে ফেলে দিল। রাগ ও অশান্তিতে তুষি মনে মনে ভাবল যেন নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলবে। এটা কি করলেন আপনি? আপনি কি পাগল হয়েছেন? আমাকে এভাবে পানিতে কেন ফেলে দিলেন? তুষি রাগে চেঁচিয়ে উঠল, গলা কাঁপছে। প্রতিশোধ নিলাম। মিহানের কণ্ঠে ধৈর্য নেই, বরং ঠান্ডা হিংসার ছাপ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুষি বিভ্রান্ত চোখে তাকালো। তুমি আমাকে নিচে ঠেলে দিয়েছিলে, তাই আমি তোমাকে পানিতে ফেলে দিলাম। হিসাব এখন সমান সমান। আপনি পুরাই সাইকো। মাথার সব তার ছিঁড়ে গেছে আপনার। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি ব্যথা পেলাম জানেন। এখন আপনার খুব ভালো লাগছে তাই না? ভালো লাগার জন্য না, তবে হিসাব মিলিয়ে ফেলা হয়েছে। এখন নিশ্চয়ই শান্ত লাগছে। আপনার সেই লম্বা লম্বা চুল টেনে ছিঁড়ে ফেলবো সব। তুষি চিৎকার করে বলল, রাগ আর অপমান একসাথে। আগে গোসলটা সেরো না, ভেজা কাপড়ে তোমাকে আরো আকর্ষণীয় লাগছে। মিহান হালকা হাসি মুখে বলল। খচ্চর, এখনই বেরোন এখান থেকে। তুষি গর্জে উঠল, হাত ঠেলানো অবস্থায়। মিহান বেরিয়ে যাওয়ার পর তুষি ধীরে ধীরে নিজের রাগ সামলাতে লাগলো। পানি মুছে ঘাম মুছে গোসল সেরে ফেলল। ঘরে এসে সেই মহিলা যিনি আগে তাকে কোমলভাবে জড়িয়ে ধরেছিলেন, এবার তুষিকে খাবার পরিবেশন করলেন। কথোপকথনের মাঝেই তুষি জানতে পারল তিনি মিহানের মা, রহিমা চৌধুরী। সেই মুহূর্তে সব স্মৃতি ভেসে উঠল। সেদিন কাজী অফিসে থাকা মানুষজনের মধ্যে ছিলেন মিহানের বাবা আফজাল চৌধুরী, ছোট চাচা চাচি আর একমাত্র ভবি রুমি। খাবার শেষে রহিমা আস্তে করে তুষির মাথায় হাত রাখলেন, কণ্ঠে মমতার সুর। মা, আমার মিহানটাই একটু রাগী, কিন্তু সে খারাপ মানুষ নয়। তাকে একটু সময় দাও। এটা ভাবিস না যে আমি ওর পক্ষ নিয়ে কথা বলছি। আমি তোকে বোঝাতে এসেছি। জানি মিহান যা করেছে সেটা ঠিক হয়নি। তুষির মনে অদ্ভুত এক লাজ, লজ্জা ও স্বস্তির মিশ্র অনুভূতি জাগলো। মনে হলো অন্তত তিনি সবটা জানেন না। মাথা নিচু করে সে বলল, আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আমাকে আন্টি ডাকবি কেন? আমি তো তোর মা। রহিমার চোখে কোমল দৃষ্টি। মা শব্দটি তুষির বুক মুচড়ে দিল। কত বছর আগে মাকে হারিয়েছে, মুখটারই স্মৃতি নেই। সেই কণ্ঠে কম্পমানভাবে বলল। রহিমা হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, চোখে জল ভাসছে। আর তুষিও অঝরে কেঁদে উঠল। বুকের ভেতরে জমে থাকা শূন্যতা, ক্ষত সব যেন সেই এক অভিভাবকের মমতায় ভরে উঠল। রহিমা তার কপালে চুমু দিলেন, শান্তির স্নেহ ছড়িয়ে দিলেন। তুষির হৃদয় বহু দিনের শুষ্ক মরুভূমির মতো এক মুহূর্তে জলাশয়ে পরিণত হলো। রাতের ঘণ্টা দুই তুষির চোখে ঘুম নেই। ঘরটা নিঃশব্দ, মিহান গভীর ঘুমে। তুষির নতুন জায়গায় ঘুম আসছিল না। আন মনে হাঁটতে হাঁটতে পূর্ব দিকের একটি ঘরে ঢুকে পড়ে। ঢুকে এদিক ওদিক করছিল। এমন সময় কিছু একটা দেখতেই হতভম্ব হয়ে গেল। দেয়াল জুড়ে সারি সারি ছবি, ছোট থেকে বড় দেয়াল জুড়ে ফ্রেম। সবচেয়ে বড় বিষয়, ছবিগুলোর অধিকাংশই তার তুষির। অনেক ছবিতে সে একা, আর কয়েকটা ছবিতে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে মিহান। দুজনের মুখেই হাসি। কোনো ছবিতে সমুদ্রের পাড়ে, কোনোটি বাগানে, আবার কোনোটা ফ্রেমে তাকে কোলে তুলে রেখেছে মিহান। অথচ তুষির মনে পড়ে না এই ছবি তোলার কোনো মুহূর্ত তার স্মৃতিতে নেই। তার মাথার ভেতরে যেন ঝড় বইতে লাগলো। যদি তার নজর এড়িয়ে কেউ এইভাবে ছবি তুলে থাকে, তাহলে মিহানের সঙ্গে ছবি সম্ভব হলো কী করে? সে তো কখনো এতটা ঘনিষ্ঠ হয়নি। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে উঠল। মাথার ভেতরে চাপ সৃষ্টি হলো। মনে হলো কারো হাত দুটি তার মগজ স্ক্রু দিয়ে টেনে ধরছে। ঘরটি অচেনা, অথচ অকারণ পরিচিত অনুভূত হচ্ছিল, যেন বহুবার এখানে এসেছে সে, কিন্তু বাস্তবে আজই প্রথম। হঠাৎ দৃষ্টি গেল ব্যালকনির দিকে। সেখানে ছায়ার মতো দাঁড়িয়ে আছে দুইটি অবয়ব, একটি ছেলে ও একটি মেয়ে। তারা হাসছে উচ্ছ্বসিত স্বরে। মেয়েটি আবার ঢলে পড়ছে ছেলেটির বুকে, অস্বাভাবিক ঘনিষ্ঠ। ধীরে ধীরে তাদের অবয়ব যেন স্পষ্ট হচ্ছে, আর তারা তুষির দিকে এগিয়ে আসছে। ভয় চেপে ধরল গলা।
মাথায় ব্যথার তীব্রতর হলো, চোখের দৃষ্টি কুয়াশার মতো ঝাপসা হয়ে গেল। হঠাৎই দুনিয়া ভাসতে লাগলো এবং সব অন্ধকার। চেতনা ফেরার পর সে দেখল নিজ বিছানায় শুয়ে আছে। পাশে বসে মিহান তার হাত মুঠো করে ধরে। চোখে আতঙ্ক নিয়ে তুষি উঠে বসল। আমি এখানে কিভাবে এলাম? আমি তো ওই ঘরে ছিলাম। মিহান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি বলছো? এটাই তোমার ঘর, তুমি এখানে ঘুমিয়েছিলে। তুষি হতাশ গলায় বলল, আপনি মিথ্যে বলছেন। সবাই আমাকে মিথ্যে বলছে। কিছু লুকানোর কি আছে আমার কাছ থেকে? সে রাগে বিভ্রান্তিতে ফেটে পড়ল। আপনি আমার সাথে আসবেন, আমি দেখব। মিহান চেষ্টা করলো থামাতে, কিন্তু তুষি প্রায় ছুটে গিয়ে দরজা ঠেলে খুলল। কিন্তু ঘরের ভেতরে পা রাখতেই তার শ্বাস আটকে গেল। সেই ছবি ঠাসা দেয়ালগুলো আর নেই, কোথাও নেই তার কোনো মুখ। মাঝে শুধুই মিহানের কিছু ছবি, একাকী, নিরীহ। সে উন্মাদের মতো ঘর লণ্ডভণ্ড করে দেখতে লাগলো। কোনো চিহ্ন নেই তার অস্তিত্বের। তার মাথা আবার ঘুরে গেল। এ কি সব স্বপ্ন? তার চেতনা কি তাকে ধোঁকা দিল? ছেলেটা মেয়েটা কারা ছিল? নাকি সত্যি সবটা কেউ মুছে দিয়েছে? দেহ ভার হয়ে এলো, চোখে অন্ধকার দেখল। জ্ঞান হারানোর আগে শেষ চিন্তা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? পরবর্তী দৃশ্যে তুষি বিছানায় শুয়ে, পাশে মিহান উদ্বিগ্ন মুখে তাকিয়ে। ডাক্তার পালস মাপছেন। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, ছবিগুলো আগে সরিয়ে ফেলা প্রয়োজন ছিল। তুমি এখন মানসিকভাবে স্থির নাও। ওষুধগুলো তার স্মৃতিশক্তির ভয়ানক ক্ষতি করেছে, তাই ছবি দেখে শক খেয়েছে। মিহান হতাশ গলায় বলল, ভাবি নয় সে ঘরে যাবে, আমি জেগে দেখিও নেই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার আরও নরম স্বরে বললেন, আমি অনেক দিন ধরেই সন্দেহ করছি তুষির স্মৃতি ভ্রংশের পিছনে কেবল দুর্ঘটনা নয়, অন্য কারোর হাতও আছে। এই ঘটনা পরিকল্পিত, নিখুঁতভাবে সাজানো। কেউ ইচ্ছা করে তুষিকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছে। মিহানের মুখ শক্ত হয়ে গেল। এতটা নিশ্চলতা সম্ভব ভাবিনি। ডাক্তার কাঁধে হাত রেখে বললেন, অতীতে কি হয়েছে তা নিয়ে ভাবলে লাভ নেই। এখন লক্ষ্য একটাই, তুষিকে ফিরিয়ে আনা। আমি তার ওষুধ পাল্টেছি, নতুন ওষুধ ধীরে ধীরে তার স্মৃতি জাগিয়ে তুলবে। মিহান কৃতজ্ঞ কণ্ঠে বলল, আমি আপনার উপকার কোনোদিন ভুলব না। ডাক্তার শুধু বললেন, দায়িত্ব ছিল আমার। তুষিকে ঘুমের ওষুধ দেওয়া হলো। রুম নিস্তব্ধ হয়ে পড়ল। মিহান নিঃশব্দে উঠে অন্য ঘরটিতে গেল। আলমারির ভেতর থেকে একটি পুরনো ফটো অ্যালবাম বের করলো। প্রথম পাতায় একটা চমৎকার ছবি, একজন কিশোর ছেলের কোলে 2 বছরের একটি ছোট্ট মেয়ে। দুজনের মুখেই যেন নিখাদ আদর। ধীরে ধীরে পাতাগুলো উল্টাতে উল্টাতে মিহানের ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। তারপর অ্যালবাম বিছানায় রেখে সিগারেট ধরালো। ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে তাকিয়ে রইল। ধোঁয়ার কুণ্ডলি ঊর্ধ্বে উঠতে উঠতে মিলিয়ে গেল, আর তার সাথে বহু দিনের জমা স্মৃতি, ভালোবাসা, হারিয়ে যাওয়া সময়গুলো যেন ফিরে এলো, জীবন্ত, স্পষ্ট, বেদনাময়, অথচ আশাবহ। আজ রাতে তুষি ঘুমাচ্ছে, অচেতন, ক্লান্ত, কিন্তু হয়তো ফিরে আসার পথে। আর মিহান দাঁড়িয়ে আছে ধৈর্য ধরে অপেক্ষায়, স্মৃতি, সত্য আর ভালোবাসা হাতে নিয়ে। ঘুমের ওষুধের প্রভাবে তুষি নিশ্চল হয়ে শুয়ে রইল। মিহান আবার ঘরে গিয়ে আলমারি খুলল, একটা পুরনো ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিতে দেখা গেল একজন কিশোর ছেলে, কোলে 2 বছর বয়সী একটি ছোট্ট মেয়ে। ছবিটা দেখে মিহান হেসে ফেলল। অ্যালবামটি বিছানায় রেখে সে একটি সিগারেট ধরালো। ব্যালকনিতে দাঁড়িয়ে ধোঁয়ার সঙ্গে তার অতীত স্মৃতিগুলো ভেসে উঠল, স্পষ্ট, তীক্ষ্ণ, জীবন্ত। আসলে তুষি আর মিহান চাচাতো ভাই বোন। তারা ছোট থেকে একে অপরকে ভালোবাসে, বিয়েও হয়েছিল তাদের। এক বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তুষি নিখোঁজ হয়ে যায়। সবাই থমকে যায়, যেন পৃথিবীর আলো নিভে গেছে। রক্ত, ঝড়, চিৎকার, সব কিছুর মধ্যেই তুষি হারিয়ে যায়। যেদিন মিহান হাসপাতালের করিডরে দাঁড়িয়ে জানতে পারে তুষিকে কোথাও পাওয়া যাচ্ছে না, সেদিন থেকেই তার ভিতরে যেন কেউ চিরকালের জন্য ফাঁকা করে রেখেছে। পরদিন থেকে শুরু হয় পাগলামির মতো খোঁজ। শহর, গ্রাম, থানায় থানায় অভিযোগ, পত্রিকায় বিজ্ঞাপন, রাতে আধারে হাঁপিয়ে ওঠা দৌড়। চৌধুরী পরিবারের একটাই চাওয়া, তুষি যেন কোনোভাবে ফিরে আসে। কিন্তু সপ্তাহ গড়ায় মাসে, মাস চড়ায় বছরে, তবুও তুষির কোনো খোঁজ মেলে না। সবাই বড় ক্লান্ত, কিন্তু হাল ছাড়ে না।
আর মিহান, সে তো বাঁচেই তুষির স্মৃতির উপর। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে রাতগুলো কাটত। সকাল জাগলেই তুষু নতুন আশার খোঁজে ছুটত। অন্যদিকে তুষির ভাগ্য তাকে নিয়ে যায় এক অপরিচিত পরিবারে। সেখানে সে তাদের পরিচয়ে থাকতে শুরু করে। ওরাই তাকে মেয়ের মতো রাখছিল। তুষির আগের সব স্মৃতি উধাও হয়। মিহান, তার বাড়ি, তার পরিবার, তার নিজের নাম ধাম সব কিছু যেন কুয়াশায় তলিয়ে গেছে। এক সময়ের হাসিখুশি মেয়েটির জীবনে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয়। এক সময়ের হাসিখুশি মেয়েটি নতুন জীবনে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয়। তার অজান্তেই সম্পূর্ণ অন্য পরিচয়। এদিকে সবাই কেটে যায়। একদিন শপিং মলের ভিড়ে মিহান হঠাৎ তাকে দেখে ফেলে। মুহূর্তে হৃদস্পন্দন থেমে যায় তার। দৃষ্টিটা বিশ্বাস করতে পারে না। সে ভেবেছিল এটা তার কল্পনা, অথবা মরুভূমিতে জলস্রোতের মতন কোনো প্রলাপ। চোখের সামনে দাঁড়ানো তুষিটা যেন কোনো অলৌকিক স্বপ্ন। মুহূর্ত পরে সে কিছুই বলার আগেই তুষিও লক্ষ্য না করে ভিড়ের সঙ্গে হারিয়ে যায়। এরপর শুরু হয় নতুন শিকারি দৌড়। এবার সে আর হারাতে রাজি নয়। মানুষ লাগায়, খোঁজ করে, পথ অনুসরণ করে। অবশেষে খবর আসে তুষি কোথাও একটি পরিবারের সঙ্গে থাকছে এবং তারা তাকে নিজেদের মতন করেই দেখছে। আরও তথ্য সংগ্রহ করে মিজান জানতে পারে ও বাড়ির ছেলের সঙ্গে তুষির বিয়েও ঠিক হয়ে গেছে। সেদিন মিহানের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। বুকের ভিতরে জমানো দুঃখ, ভয়, অভিমান, শূন্যতা সব মিলে এক দুর্বার ক্রোধ হয়ে ওঠে। কারণ মেয়েটা তার স্ত্রী। সে তাকে নিজের হাতে হারিয়েছে, আবার ফিরে পাওয়ার পরও অন্য কারো হয়ে যাবে। এই সত্য মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। সংযম শূন্য হয়ে যায়। রাগ, ভয়, ভালোবাসা, দখলদারিত্ব সব মিলে এক উন্মাদ সিদ্ধান্ত নেয় মিহান। তুষিকে তুলে আনে জোর করে। রাগে, হতাশায়, অসহায় যন্ত্রণায় মিহান সেদিন তার উপরে এমন অত্যাচার করে যা সে নিজেও পরে স্মরণ করতেই লজ্জা পায়। তবে সেদিনের পর আর বেশি অপেক্ষা করেনি। সম্পূর্ণ নিজের করে ফিরিয়ে এনেছে। কিন্তু সমস্যা এখন অন্য জায়গায়। ডাক্তার জানায় তুষি গুরুতর স্মৃতিভ্রংশে ভুগছে এবং তাকে সব কিছু হঠাৎ জানানো বিপজ্জনক। পুরনো স্মৃতি ফিরতে শুরু করলে মানসিক ভেঙে পড়া, ট্রমা কিংবা আরও বড় ক্ষতির ঝুঁকি আছে। তাই এখন নিয়ম করে সিদ্ধান্ত নেয় মিহান তুষিকে ধীরে ধীরে সুস্থ করবে, হসপিটালে পূর্ণ চেক আপ করাবে। ডাক্তাররা না বলা পর্যন্ত তাকে অতীত জানাবে না। তার তখনই সত্যি সব বলা হবে। তাদের সম্পর্ক, তাদের বিয়ে, তাদের হারানো জীবন আর ভয়ঙ্কর সেই দিন যেদিন তুষি হারিয়ে গিয়েছিল। কারণ এখন শুধু একটাই জেদ, আর কখনো তাকে হারাবে না, যে মূল্যেই হোক। ভাবনা অনুযায়ী জানায়নি। পরে একদিন সময় করে ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে মিহান। তুষি অকস্মাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়ায় অবাক হয়। তার আবার কি হলো? সে অসুস্থ আর নিজেই জানে না। আশ্চর্য! মিহানকে নানান কিছু জিজ্ঞেস করলে বলে শুধু ডক্টর তাকে যা যা জানাতে চাইবে সেসবের উত্তর দিলেই হবে, আর কিছু না। কিন্তু তুষি বুঝতে পারছে না ডাক্তার তাকে কিছু জিজ্ঞেস করবেই বা কেন। ডাক্তার দেখানোর কোনো দরকারই তো সে দেখতে পাচ্ছে না। তাও মিহানের কাছে কোনো জবাব পেল না সে। শেষে যেতেই হলো ডাক্তারের কাছে। মিহান ছিল না তখন ভেতরে। ডাক্তার বলে, কিছু প্রশ্ন করব, যতটুকু পারবে জবাব দিবেন মিস চৌধুরী। অভিজ্ঞ কণ্ঠ তার। তুষি একটু থেমে সম্মতি জানালো মাথা নেড়ে। প্যাডে কলম চালাতে চালাতে ডক্টর জিজ্ঞাসা করেন, শরীরে কোনো ব্যথা তো অনুভব করেন না, তাই না? না। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল মনে পড়ে? না ডক্টর, অ্যাক্সিডেন্ট যে হয়েছিল এটা মনে আছে ঝাপসার উপর। এর বাইরে অন্য কিছু, কিভাবে হয়েছিল, কেন, এসব কিছুই মনে নেই। অ্যাক্সিডেন্টের পরপরই একবারে মনে পড়তো না? তুষি একটু ভেবে বলে, অ্যাক্সিডেন্টের পর জ্ঞান ফিরে ট্রমায় পড়ে গিয়েছিলাম খুব। ওই সময় কি কি মনে ছিল, কি কি করতাম কিংবা বলতাম, এসব এখন তেমন একটা মনে করতে পারি না আমি। এই ট্রমার সময়টাতে আগের কিছুই মনে ছিল না, তাও মনে পড়ে না। সবটা কেমন আবছা আবছা লাগে কেন জানি। ডক্টর তার দিকে পূর্ণ নজর ফেলে বলেন, ঘাবড়াবেন না, ট্রমা টাইমের বিষয়গুলো ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। ট্রমা বা শারীরিক মানসিক আঘাতের সময় মস্তিষ্কের হিপোক্যাম্পাস ও অ্যামিগডালার কার্যক্রম সাময়িক প্রভাবিত হয়। এর কারণে নতুন ঘটনার স্মৃতি দীর্ঘমেয়াদী মেমোরিতে ঠিকভাবে স্টোরেজ হয় না। এটা নর্মাল। থেমে আবার বলেন, আপনার কি সেই অ্যাক্সিডেন্টের আগের ঘটনাগুলো মনে পড়ে মিসেস চৌধুরী? তুষি এই প্রশ্নে একটু থমকালো।
তার বিশেষভাবে কিছুই মনে পড়ে না। নিজের সম্পর্কে বাড়ির সবার কাছে যা জেনেছে তা অবধি সীমাবদ্ধ তার স্মৃতি। সময় নিয়ে বলে, না ডক্টর, তেমন কিছু মনে পড়ে না। আই থিঙ্ক আপনি নিজের পরিচয়টাও ঠিকঠাক নিশ্চিত ছিলেন না। অ্যাম আই রাইট? তীক্ষ্ণ নয়ন ফেলে বলেন, তুষির কেমন জানি লাগছে। এইভাবে আগে কেউ এসব নিয়ে তার কাছে কিছু জানতে চায়নি। হঠাৎ খোলামেলা আলোচনায় কেমন আটকে আটকে যাচ্ছে সে। ঢোক গিলে বলে, আমি জানি না এসব। অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে জ্ঞান ফেরার পর কি হয়েছে না হয়েছে কিংবা কি বলেছি এসব মনে পড়ে না আমার। কাউকে চিনতে পেরেছিলাম কিনা তাও মনে নেই। তবে বাড়ির সবাই বলেছিল যে ভুলে গিয়েছিলাম, এমনকি তাদের কথাও মনে ছিল না। আস্তে আস্তে চিনতে পেরেছি নাকি, আই মিন ট্রমার টাইমে পরিবারের সাথেই তো ছিলাম। ওই সময়টাতে কবে ওদের চিনে নিয়েছি আমার জানা নেই সঠিক। আপনার পরিবারের লোকদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো ছবি ছিল আগের। সেসব দেখলেও কি পরিবারের কাউকে চিনতে পারতেন না? না, সেসবে আমার এখনকার চেহারার মিল নেই তো। আমি অনেকদিন কোমায় ছিলাম, চেহারা এক পাশ থেতলে গিয়েছিল, তারপর সার্জারি করিয়েছে, তাই মেলে না। ডক্টর চশমা ঠিক করে তীক্ষ্ণ চোখে চেয়ে বলেন, তাই আপনার আগের কোনো ছবি দেখাতে পারি? তুষি টেবিলে রাখা হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে একটা ছবি দেখায়। ডক্টর সেটা মনোযোগ দিয়ে দেখলেন, তারপরে ঠোঁট চেপে বলেন, সার্জারি বলতে কোনো সার্জারি করিয়েছেন? রিকনস্ট্রাকটিভ সার্জারি নাকি প্লাস্টিক? তুষিকে বিভ্রান্ত দেখালো। আমি আসলে জানি না, মামা মামি তো মুখের সার্জারি করিয়ে দাগ চেঞ্জ করেছে, এমনটাই জানিয়েছে। কিন্তু মিসেস চৌধুরী, আপনার এখনকার চেহারার সাথে তো 1%ও মেলে না ছবির চেহারা। রিকনস্ট্রাকটিভ সার্জারি করালে ন্যূনতম 40 থেকে 70 মিল থাকার কথা, আর প্লাস্টিক সার্জারিগুলো ন্যূনতম 20 থেকে 40% মিল থাকবে। এই সার্জারি ওই সার্জারি আবার এত এত পার্সেন্ট মিল অমিল, মানে কিসের কি? ডক্টর কি বুঝলো তুষি তার কিছুই ধরতে পারল না। দ্বিধান্বিত চোখে তাকায় সে। আচ্ছা, রিল্যাক্স। অ্যাক্সিডেন্টের পরবর্তী সময়ে এবার যাক। আপনার অ্যাক্সিডেন্টের আগের কোনো কিছু কি মনে পড়তে চায় না? ধরুন পাস্টের সাথে রিলেটেড কিছু একটা দেখলেন, তখন আপনার আবসা আবসা করে পাস্টের সেই ঘটনা মনে পড়লো, এমনটা কি হয় না? প্রশ্নটা করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। তুষি ভেবে চিনতে সময় নিয়ে জবাব দেয়, না তো, এটা তেমন একটা হয় না, কিংবা খুব রেয়ার। আমি আসলে মনে করতে পারছি না এমনটা ঘটেছে বলে। তবে আমি ট্রমার টাইমটা কেটে যাওয়ার পরেও প্রায় রাতে ঘুমালেই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম। এটা অ্যাক্সিডেন্টের সাথে কোনোভাবে রিলেটেড কিনা নাকি অন্য কোনো কারণে তা নিয়ে ধারণা ছিল না আমার। মামি বলেছিল রাতে আজে বাজে স্বপ্ন দেখে ভয় পাওয়া স্বাভাবিক, এমনটা অনেকেরই হয়। তেমনই ছিল আমার বিষয়টা। পরে আস্তে আস্তে একেবারেই কমে যায় সেই সব। কিন্তু 3-4 দিন আগে হঠাৎ আবার দেখলাম ওরকম স্বপ্ন। অ্যাক্সিডেন্টের বিষয়টাও দেখেছি সেই রাতে, কয়েকজন মানুষের রোড অ্যাক্সিডেন্ট। আমার মনে হয়েছে স্বপ্নে আমিও আছি, কাঁদছি খুব। আমার জানা নেই কে ছিল, কিন্তু সেদিন স্বপ্নে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি আমি। বলতে বলতে তাকে কিছুটা অস্থির দেখায়, তাও থামল না। ডক্টর পানির গ্লাস এগিয়ে দিলে সেটা শেষ করে ফের বলে, হয়তো আমার অ্যাক্সিডেন্টটাই ছিল ওটা। ট্যুরে অন্যান্য যারা গিয়েছিল তাদের সহ দেখেছি বোধ হয়। আপনার সাথে সেই দিন অন্যান্য যারা ছিল তাদের সাথে কি যোগাযোগ করেছেন? কেমন আছে তারা? চশমার ফাঁক দিয়ে তুষিকে তীক্ষ্ণ নজরে পরখ করে বলেন ডক্টর। এই প্রশ্নে তাকে একটু দ্বিধান্বিত দেখালো। সে তো ওইসব নিয়ে আর কোনো কিছু ভাবেইনি। আস্তে আস্তে সুস্থ হয়ে নিজের জীবনে ফিরেছিল, পরিবারের সবার মাঝে ফিরে এসেছিল। তার দৈনন্দিন জীবন কিংবা আশপাশ বলতে ছিল পরিবারটাই। কোথাও কোনো আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে কিংবা কোনো জায়গাতেও যাওয়া হতো না, কারণ মামা মামি পছন্দ করে না। সে ছোট থেকেই রক্ষণশীলভাবে বড় হয়েছে, এমনটাই তো জানি। তেমন বন্ধুবান্ধবও নেই। না, খোঁজ নেওয়া হয়নি আসলে। ধীরে জবাব দেয় তুষি। কে কে ছিল গাড়িতে তা জানা আছে? বন্ধুরাই ছিল নিশ্চয়ই। কলেজ থেকে ট্যুরে বন্ধুবান্ধব আর শিক্ষকরাই তো যায়। এই কথা মাথায় রেখে জবাব দেয়। ঠিক আছে মিসেস চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমদলী কোঅপারেটর করার জন্য। আপাতত আর কোনো প্রশ্ন নেই আমার। তবে কিছু টেস্ট করাতে হবে। আপনার হাজব্যান্ডের সাথে যান, টেস্টগুলো করে বাড়িতে ফিরতে পারবেন। বাকি যা করণীয় আপনার হাজব্যান্ডকে দিয়ে হয়ে যাবে। তাও আপনাকে দরকার পড়ছে মনে হলে আমি জানাবো মিস্টার মিনহাসকে, ওনার সাথে চলে আসবেন।
প্যাডে কিছু লিখতে লিখতে কথাগুলো বলছিলেন। লেখা শেষে তুষির দিকে দৃষ্টি ফেলেন। আর হ্যাঁ, কোনো রকম স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই এই সময়। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনার মেমোরি ফেরানোর, কিন্তু বাকিটা আপনার হেলথ আর ভাগ্যর উপর। এই নিয়ে স্ট্রেস নেওয়ার দরকার নেই। মনে পড়লে পড়বে আর না পড়লে নেই। আর এই এমনকি আর স্বামী পরিবার তো আছে, আর কি চাই। তাদের নিয়ে সুখে থাকুন আর টেস্টগুলো করিয়ে নেবেন। থেমে আবার বলেন, আচ্ছা, আমি বরং মিস্টার মিনহাসকে ডাকছি, ওনাকেই বুঝিয়ে দিই। আপনি এবার আসতে পারেন। তুষি বের হতেই মিহানকে ডক্টর ডাকছে তা জানায়। ডক্টর সবটা তাকে বুঝিয়ে দিয়ে চলে যায় টেস্ট করতে। 3টে টেস্ট দিয়েছে। প্রথমটা এমআরআই, তারপরেরটা ইইজি আর রক্ত পরীক্ষা। সব টেস্ট শেষে বেরিয়ে গেল তারা। কাউকে দিয়ে আনিয়ে নেবে রিপোর্টগুলো। বের হয়েই তুষি মিহানকে জিজ্ঞাসা করে, আমার অ্যাক্সিডেন্টের বিষয়ে আপনি জানলেন কি করে? কে বলেছে? আমার মামা বাড়ির কেউ? তুষির প্রশ্নে মিহান জবাব দেয়, তোমার ব্যাপারে সব খবর জেনে নেওয়া আমি মেহান আহমেদ চৌধুরীর কাছে কোনো ব্যাপার না। তুষি ভেঙচি কাটল। সব সময় ক্ষমতা দেখানো। মামার বাড়ির কেউ জানিয়েছে বলে দিলে কি হয়? এত কথা পেঁচানোর কোনো দরকার আছে? সে বিরক্তি নিয়ে বলে, সে যাই হোক, আমার কোনো সমস্যা নেই। এত ডক্টর ফক্টর দেখাতে হবে না। আমার আগের কিছু মনে না থাকলেও তেমন কোনো সমস্যা হয় না এতে। উদাসীন কণ্ঠ তার। মিহান তো শুনে দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমার দরকার আছে। তোমার অতীতের স্মৃতি ফেরা আমার জন্য খুব দরকারি। যেভাবেই হোক অতীত মনে করতে হবে তোমাকে। তোমার স্মৃতি আমি ফিরিয়ে আনবই, তুমি না চাইলেও আনবো। জেদি কণ্ঠে বলে মিহান। তুষি আশ্চর্য হলো খুব তার এমন জেদ দেখে। তুষির অতীত নিয়ে মিহানের এমন জেদ কিংবা দৃঢ় প্রতিজ্ঞা থাকবে কেন? অবাক করার বিষয় না। সেদিন রাতে ঘুমানোর সময় তুষির মাথায় সব ঘুরপাক খাচ্ছিল। সেই ঘরের ভেতরের ছবিগুলো, তারপরে ডক্টর যা যা জিজ্ঞাসা করেছে সব মিলিয়ে কেমন অস্থির লাগছিল তার। মিহান তা বুঝে তুষিকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে আবার কাছে টেনে নেয়। রাতে যখন পাশাপাশি শুয়েছিল তারা, তখন মিহান হাসকি কণ্ঠে বলে, তুষি, একবার আমাকে আজ কাছে টেনে নাও প্লিজ। আধ ঘন্টা শুধু। শরীর গরম হয়ে আছে, কেমন অস্থির অস্থির লাগছে, প্লিজ। তুষি সেই কণ্ঠ শুনে থমকে গেল। পাশ ফিরে মিহানের দিকে তাকায়। যে তাকে বিয়ের আগে জবরদস্তি করে হাসির করেছিল, সে তাচ্ছিল্য কণ্ঠে বলে, হঠাৎ অনুমতি নেওয়ার কি আছে? বিয়ের আগে যে কাজ জোর জবরদস্তি করে হাসিল করেছেন, সে কাজের জন্য বিয়ের পরে এসে অনুমতি একটু বেশি নাটকীয় হয়ে গেল না? তার উপহাসে মিহানের ভেতরটা থমকে গিয়েছিল। অজানা আফসোস আর ক্ষোভে মাথায় আগুন জ্বলছিল। সে গভীর শ্বাস টেনে সেসব উপেক্ষা করে নিজেকে কোনোভাবে সামলায়। তারপরে বলে, আগের জন্য আমি খুব সরি বেব। আজকে সব কথা না টানে প্লিজ। আমি ওই দিনের জন্য অনুতপ্ত। আমাদের দাম্পত্য জীবনে সেই ভুলগুলো মনে এনে ঝামেলা না করে তুষি, রিকোয়েস্ট। তার কণ্ঠে কিছু একটা ছিল। তুষি সাথে সাথে কোনো জবাব দিতে পারল না। সে কিছু একটা ভাবতে যাচ্ছিল। এর মধ্যে নিজের পেটে পুরুষালী হাতের স্পর্শ টের পায়। সে চমকে তাকায়। মিহান কেমন নিশালো চোখেতে চেয়ে আছে তার দিকে। মনে হচ্ছে নিশালো কিছু রাখা আছে তার সামনে, যা দেখে সে মাতাল হয়ে পড়ছে। তুষি ঢোক গিলে বহু কষ্টে। মিহান গায়ের শার্ট খুলে ফেলেছে তার চোখের দিকে চেয়েছে। তুষির বুক কেঁপে উঠল। মিহান গায়ের শার্ট এক কোণায় ছুঁড়ে ফেলে তুষির কাছে এগিয়ে আসে। সবার আগে তার নরম ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয়। পিপাসুর মতো চলতে থাকে। ঠোঁটে ঠোঁটে আস্বাদন থেকে জিভে জিভে সংযোগ তৈরি হলো। সেই স্পর্শে তুষির সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। সে না চাইতেও মোহিত হয়ে পড়ছে। সাড়া দিয়ে দিচ্ছে মিহানের স্পর্শে। এক সময় সম্পূর্ণ খুইয়ে ফেলে নিজেকে তুষি। দুজনে উন্মাদের মতো চলতে থাকে একে অপরের ঠোঁট দুটো। 10-15 মিনিটের মতন জিভে জিভে সংযোগ চালিয়ে গেল। শেষ হলে হাঁপাতে হাঁপাতে থামে দুজনে। খুব কাছাকাছি তাদের মুখ, নিঃশ্বাস একে অপরের উপরে এসে পড়ছে। তুষি হাঁপাতে হাঁপাতে, মিহান আপনি? এতটুকু বলে বাকিটা বলতে চাইছিল, কিন্তু মিহান নিজেকে সামলাতে না পেরে তার আগে তুষির পরনের পোশাক একে একে খুলতে শুরু করে। তার গায়ে ছিল একটা সিল্কের শাড়ি। ওটার আঁচল সরাতেই পাহাড়ের মতো ছোটো হলো নারী অঙ্গের দেখা মেলে, যা এর আগেও সে ভোগ করেছে। অথচ তাও তৃষ্ণা কমে না। মিহান ঝাঁপিয়ে পড়ে তুষির কমনীয় বুকে। ঠোঁটের স্পর্শে পাগল করে তোলে মেয়েটাকে। তুষির ঠোঁট কামড়ে ধরে সামলানোর প্রয়াসে নিজের
কোমল নরম অঙ্গে অস্থির ছোঁয়া পেয়ে কাহিল সে। সাপের মতো মোচড়ামুচড়ি করছে শরীরটাকে। গুটিয়ে যাওয়ার বদলে শিহরণে শরীর আরও সক্রিয় হয়ে উঠছে। নরম বুকে মিহানের ভরকানো স্পর্শ পেয়ে সে আহ করে শব্দ করে ওঠে। মিহান, আসতে ব্যথা লাগছে। শ্, একটু সহ্য করো, একটু পর ভালো লাগবে। কথাটা বলে ব্লাউজ খুলে ফেলে সে তুষি। ব্লাউজ খুলেই ক্ষান্ত হয়নি, বক্ষযুগল বেঁধে রাখা অবশিষ্ট পোশাকটাও খুলে কোথায় ছুঁড়ে ফেলে। তারপর বুক মুখ বসিয়ে ঠোঁট আর জিভের স্পর্শ দিতে দিতে হঠাৎ কামড়ে দিল। আহ উফ মিহান, প্লিজ আসতে, ব্যথা পাচ্ছি। তুষির আর্তনাদ খুব জোরে ছিল এবার, খুব মধুর শোনালো তা মিহানের কানে। সে বলে, আচ্ছা, জিভের স্পর্শ দিচ্ছে, কামড়াবো না, তুমি আমাকে ফিল করো লক্ষ্মীটি। বলে 10-15 মিনিটের মতো মজে থাকলো এই নিরীহ নারী অঙ্গ দুটোতে। সোহাগের নামে মিষ্টি অত্যাচার চালালো। আস্তে আস্তে নিচে নামে, তারপর শাড়ির কুচির ওখানে হাত বাড়িয়ে এক টানে খুলে নিল ভাঁজগুলো। তারপরে খুলে ফেললো ওই বস্ত্রটা, দূরে কোথাও ছুঁড়ে ফেলে সায়াটাও একসময় খুলে নেয়। তারপর নিজেকেও উন্মুক্ত করে তুষিকে আরও উত্তেজিত করে চলে যায় অন্তরঙ্গতার চরম পর্যায়ে। বিছানায় স্বর্গ নামিয়ে আনলো আজ মিহান। তুষিকে সুখে সুখে ভরিয়ে দিল। তুষির এক এক উফ আহ সূচক ব্যথাতুর শীতকার রুমের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। হাওয়ায় হাওয়ায় প্রেমরস আর দুটো দেহের ঘামের ঘ্রাণ মিলিয়ে অন্য এক সুবাসে মুখরিত হয় রুমটা। আগেও এই সুখময় সময় তারা একত্রে কাটিয়েছে, যা তুষির মনে নেই। আবার যে সুখময় সময়ের কথা তার মনে আছে, সে সুখের চেয়ে যন্ত্রণা বেশি পেয়েছিল, কারণ সেবার তার সম্মতি ছিল না। আর আজ পূর্ণ সম্মতিতে হচ্ছে সব। শুধু পূর্ণ সম্মতিই নয়, বরং সে নিজেও সাড়া দিচ্ছে মিহানের প্রতিটি স্পর্শে। মিহানের ধাক্কায় গুটিয়ে যাচ্ছে না, বরং যথা সম্ভব জোর দিচ্ছে, মেলে ধরছে নিজেকে। অকস্মাৎ তাকে ছেড়ে বিছানায় শুয়ে নিজের উপরে উঠিয়ে নেয় মিহান। উত্তেজিত তুষি মিহানের গায়ের উপরে। সে নিজেই মিহানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মিহানের হাত দুটো নিজের নারী অবয়বে এনে রেখে আদর দিতে ইঙ্গিত দেয়। তারপরে ফের নিজেদের মধ্যে স্বর্গ নামিয়ে আনে। এইভাবেই কেটে যায় তাদের রাতটা, একে অপরেতে বিলীন হয়ে এক অন্য জগতের ঘোরে। সকালে যখন চোখ খুলে তুষিকে নিজের বুকের উপরে পায়, তখন মিহান বহুদিন পর পরিতৃপ্তির হাসি হাসল। তার কপালে চুমু এঁকে আলতো করে ছুঁয়ে ডাকে, তুষি বেব। তুষি তখন গভীর নিদ্রায়, কোনো সাড়া শব্দ নেই। মিহান আবার ডাকে, বেব, তুষি। তাও সাড়া নেই। মিহান হেসে চাদরের ভিতরে হাত ঢুকিয়ে কোথাও একটা গভীর স্পর্শ দিল, হয়তো দিতেই আছে এখনো। আস্তে আস্তে তুষির অল্প শীতকারসূচক শব্দ করে ওঠে ঘুমের ঘোরে। শেষে অযাচিত উত্তেজক স্পর্শে না চাইতেও চোখ খুলল। শিহরণে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে তখন। আধো আধো চোখ খুলে বলে, মিহান প্লিজ এমন করবে না, এই তো ঘুমালাম একটু। মিহান হেসে উঠল, হাত বের করে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপরে বলে, আচ্ছা আচ্ছা, ঘুমাও আমার লক্ষ্মী, আর জ্বালাচ্ছি না। প্রাসাদের মতো বিশাল ও মার্জিত ডাইনিং রুম, ধুলোমুক্ত পালিশ করা কাঠের মেঝে, প্রাচীর বরাবর সোনালি রঙের ফ্রেমে ঝলমল করা জল রঙের চিত্র। উচ্চ জানালায় সোনালি রোদ ফোটা ফোটা নরম আলো ঢেলে দিচ্ছে, যা টেবিলের উপরে রাখা লাল হলুদ গোলাপ লিলি ও অন্যান্য তাজা ফুলের রঙকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কোণে ছোট্ট পিয়ানো, যার উপরে সূক্ষ্ম ধাতব মোমবাতি রাখা। টেবিলের উপরে সাজানো রূপোর জুস জগ, মধু, গ্র্যানোলা, স্ক্র্যাম্বলড এগ, গরম টোস্ট, বিভিন্ন রকমের ফল, আপেল, নাশপাতি, স্ট্রবেরি, সবে নিখুঁত মার্জিতভাবে সাজানো। পরিবারের সবাই ধীরে ধীরে টেবিলে বসতে শুরু করে। মা রহিমা চৌধুরী গলায় নরম মুক্তোর মালা যেন আভিজাত্য ছড়াচ্ছে, হালকা গলায় বলেন, ঠিক আছে, সবাই আসো, একসাথে বসে পড়ো সবাই। মিহানের বাবা পরিপাটি শুটে অফিস যাওয়ার জন্য প্রস্তুত, ধীরে ধীরে বসে। গন্ধটা বেশ মনোমুগ্ধকর। মনে হচ্ছে আজকের বিশেষ কিছু রান্না হয়েছে অন্য দিনের চেয়ে। সত্যিই চোখে পড়ার মতো মনোমুগ্ধকর আর প্রফেশনাল সাজানো। মিহানের দাদি হালকা হাসি দিয়ে যোগ করলেন, আজ আমার তুষি দিদি ভাইয়ের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। মা রহিমা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, হ্যাঁ, অনেক দিন পর মেয়েটা আমাদের মাঝে এসেছে। আমার হাতের রান্না
ওর কত প্রিয় তা তো জানেই। ওর জন্য রেঁধেছি স্পেশালি ওর পছন্দের আইটেমগুলোই, তাই আলাদা ঘ্রাণ পাচ্ছেন। মহিলার চোখে আনন্দের ঝলক, নিজের হাতে প্রিয় খাবার পরিবেশন করা এবং মুহূর্তে তুষিকে এতদিন পর ফিরে পাওয়া এ যেন তার হৃদয়কে পূর্ণ করে তুলছে। রোহান টেবিলের নিজের ন্যাপকিন খুঁড়ে কোলের উপরে রাখে। আচরণে ভদ্রতার প্রতিফলন স্পষ্ট। ছোট ভাই হওয়া সত্ত্বেও তার মনোভাব মার্জিত। প্লেট নিতে নিতে সে বলে, আজ আমার স্কুলে সায়েন্স ফেয়ার, আমি ফাইনাল ডেমোটা আবার দেখে এসেছি। তাড়াতাড়ি বের হতে হবে। তুষি আপুকে ডেকো কেউ, আপুর সঙ্গে বসে খাবো। মিহানের বাবা মৃদু গলায় বলেন, হ্যাঁ হ্যাঁ, তুষিমাকে রাখো, আমাদের সাথে বসুক। আমাকেও অফিসে বেরোতে হবে তাড়াতাড়ি। তুষিমাকে চলে আসতে বলো। অনেকদিন পর আমার মেয়েটা আমাদের সাথে বসে খাবে একসাথে। কতদিন মেয়েটা বাবা বলে ডাকে না। বলতে বলতে তার চোখে পানি চলে এলো তুষির নিখোঁজ থাকার দিনগুলো ভেবে। শুধু সেই নয়, সকলেই অল্পক্ষণের জন্য ইমোশনাল হয়ে পড়ল আগের কথাগুলো মনে পড়ার কারণে। মিহানের বোন রিয়া পরিস্থিতি ঠিক করতে বলে, বাবা তুমি কি বিকেলে ফিরতে পারবে? রোহানের উপস্থাপনা দেখতে গেলে ভালো হয়। বাবা দ্রুত চিন্তা করে। আমি চেষ্টা করব সময় ব্লক করতে। পরিবার সংক্রান্ত কাজ আগে, তারপর অফিস। মা সবার প্লেটে ফল তুলে দেন, আপেল, নাশপাতি, স্ট্রবেরি। হালকা রোদে ফলগুলো যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। ততক্ষণে মিহান তুষিকে নিয়ে সিঁড়ি বেয়ে ধীরে নামছে। সকলের চোখ তাদের দিকে। দুইজন পরিপাটি মার্জিত ভঙ্গিতে নামছে। মিহানের গায়ে অফিসের পোশাক। তিনি প্রায় 2 মিটার লম্বা, সরু কিন্তু পেশি সুগঠিত। কালো চুলগুলো ঠিকমতো কাটা ও সেট করা। সামান্য সোনালি আলোয় ঝলমল করছে। চোখ বাদামি, শান্ত, কিন্তু লক্ষ্যবস্তু দেখলে তীক্ষ্ণ দৃষ্টি। ক্রিম কালারের শার্ট, নেভি ব্লু স্যুট, বাদামি টাই, ব্রাউন লেদারের জুতো, সবই অভিজাত ও মার্জিত। হাতে রোল্যাক্সের ঘড়ি যা তার মার্জিত ব্যক্তিত্বকে আরও তুলে ধরে। তুষি পরেছে একটি কালো রঙের শাড়ি, অভিজাত কিন্তু সিম্পল। শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ, ছোট পার্লস ইয়াররিংস, একটা পাতলা ব্রেসলেট, হালকা ঢেউ খেলানো চুল আংশিকভাবে বাঁধা। তার উপস্থিতি রাজ্যটকের মতো। শান্ত, মার্জিত, মারাত্মক সুন্দর। দুজনকে পাশাপাশি বসে রাজ্যটকের মতন লাগছে। দেখে সকলের চোখ জুড়িয়ে গেল। মা আর দাদি তো হালকা থুতু করে চোখ বুঝছেন। তারা নিচে নেমে সবার মাঝে বসে। তুষি এইবারে কাউকে তেমন চেনে না, কিন্তু পুরনো জিনিসগুলো দেখে কিছু আবছা স্মৃতি মনে পড়ে যায়। তার মনে অস্থিরতা, অচেনা ও চেনা মিশ্রিত। কল্পনা ও বাস্তব যেন গুলিয়ে যাচ্ছে। সবার সাথে সৌজন্য কথা বলে খেতে বসলেও, শাশুড়ির হাতে রান্না খেয়েও তার অস্থিরতা কমে না। যথাসম্ভব সামলে খাবার খায়, কিন্তু চোখের কোণা দিয়ে সতর্ক দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে। সবাই লক্ষ্য করছে তার এই অজানা অস্থিরতা, কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি। মিহানের ইশারায় সবাই চুপ। সেদিন মিহান তুষিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। অবশ্য অফিস যাওয়ার আগে একবার তুষির রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে হাসপাতালে গিয়েছিল, তুষির ভার্সিটিতে। তুষিকে এতদিন পর ইউনিভার্সিটিতে দেখে তার বান্ধবীরা বিস্মিত হয়। তার উপরে দেশের টপ বিজনেসম্যান মিহান আহমেদ চৌধুরীর সাথে এসেছে। অবাক হবে না? সবাই তাকে ঘিরে ধরে। কিরে তুষি, তুই দেশের টপ বিজনেসম্যান মিহান আহমেদ চৌধুরীর সাথে একই গাড়িতে এলি যে? ওনাকে চিনিস নাকি? আরেকজন বলে, তোরা কি পরিচিত? আগে বলিসনি তো। এই তোর কি হয় রে মিহান আহমেদ চৌধুরী? ওনার ফোন নাম্বারটা দিবি? আরেকজন সবাইকে থামিয়ে দিল ধমক দিয়ে। সবাই থাম তোরা। এতদিন পর তুষি এসেছে। কোথায় এতগুলো দিন কোথায় ছিল, কেমন ছিল, বিপদ আপদ হলো কি না জানতে চাইবি তা না। হাবাতের মতো একটা ছেলেকে নিয়ে পড়ে আছিস, যেন জীবনের ছেলে মানুষ দেখিসনি। বিরক্তি তার কণ্ঠে। জীবনে ছেলে মানুষ অনেক দেখছি রে, কিন্তু মিহান আহমেদ চৌধুরীর মতো একটাও দেখিনি। এই মালটা এক পিস। উফ, চালচলন, কথাবার্তা, ক্যারিয়ার সব চোখে পড়ার মতো। মিহানকে আগ্রহের ঝিলিক মেয়েটার চোখে। মিহানের প্রতি আগ্রহের ঝিলিক মেয়েটার চোখে। তুষির গা জ্বলে যাচ্ছে এসব শুনে। এমন গায়ে পড়া কিছু বান্ধবী জুটিয়েছে ভেবে আফসোস হলো। সে দাঁত কিরমির করে বলে, মিহান আহমেদ বিবাহিত, আমার সাথে বিয়ে হয়েছে তার। মুখ সামলে কথা বলবি আর চোখ সামলে রাখবি। আমার স্বামীর দিকে নজর দিবে না কেউ, শেষবার বলে দিলাম কিন্তু। গরম তার কণ্ঠ।
কিন্তু সেই গরম কণ্ঠে কেউ নজর দিল না। তারা মিহান আহমেদ চৌধুরীর সাথে তুষির বিয়ে হয়েছে শুনে বিস্ময়ের চূড়ান্তে পর্যায়ে পৌঁছে গেছে। হাঁ করে কিছু পল তাকিয়ে থাকলো সবাই। হুশ আসতেই চিল্লিয়ে ওঠে, কি? মিহান আহমেদ চৌধুরী বিবাহিত, বউ আছে তার? তোর সাথে বিয়ে হয়েছে? তোর কপাল। কবে বিয়ে হলো? কিভাবে বিয়ে হলো? এক একজনের চিল্লিয়ে চিল্লিয়ে বলা এক এক কথায় কানে তালা পড়ে গেল তুষির। সে কানে হাত দিয়ে চোখ মুখ কুচকে চেপে ধরে। এদিকে সবাই তাকে জেগে ধরেছে, সব কাহিনী জানতে চায় তারা। কি থেকে কি হলো, কিভাবে কি হলো, মিহানের সাথে পরিচয় কিভাবে, বিয়ের প্রস্তাব কে দিল, বিয়ে কখন হলো, নানান প্রশ্ন তাদের। আচ্ছা থাম থাম, আমি একে একে সব বলছি তোদের। কানটা একেবারেই গেল আমার, ফাটাবাস কোথাকার এক একটা। আল্লাহ, আমি বোধহয় কানা হয়ে গেলাম। রাখ তোর কানাকানি, তুই সব ঘটনা খুলে বল আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল। আর রে, বলছি দাঁড়া। কাঁধের ব্যাগ থেকে বোতল বের করে ঠক ঠক করে পানি গিলে সে বলতে শুরু করে নিজেদের মতন করে সাজিয়ে। কারণ তাকে তুলে নিয়ে রেপ করেছে, তারপরে হুমকি দিয়ে বিয়ে করেছে, এসব কথা তো আর তাদের বলা যাবে না, তাই নিজের মতো করে ছোট করেই বলে। তেমন কোনো বড় অনুষ্ঠান হয়নি, ওনার আমাকে পছন্দ হয়েছিল, কোথায় নাকি দেখেছে, তারপর প্রস্তাব দিয়েছিল। আমি মানা করে তোরা কেউ যেদিন এলিনা ইউনিভার্সিটিতে, তখন এসে আমায় তুলে নিয়ে যায়, হুমকি ধামকি দিয়ে কাজী অফিসে নিয়ে বিয়ে করে নিয়েছে। এর বেশি কোনো কাহিনী নেই। সবাই বিস্মিত, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মিহান আহমেদ চৌধুরী নাকি তুষিকে পছন্দ করে প্রস্তাব দিয়েছে, আবার রাজি না হয় তুলে নিয়ে বিয়ে করেছে। এত কাহিনী হয়ে গেল, আর সে বলছে এর বেশি কোনো কাহিনী নেই। আশ্চর্য হবে না? একজন বলে, তোকে এত পছন্দ হয়ে গেল টপ বিজনেসম্যান মিহান আহমেদ চৌধুরীর, যে প্রস্তাবে রাজি না হয় সোজা তুলে নিয়ে গেছে। অবাক কণ্ঠ তার, সাথে অবিশ্বাস স্পষ্ট। তা বুঝে একজন অপরজনকে বলে, আরে হতেই পারে, আমাদের তুষি কি কম সুন্দর নাকি? তুষিকে মিহান আহমেদের সাথে ভালোই মানাবে আমার মনে হয়। ভেবেই দেখ না তোরা। তারপর সবাই বিশ্বাস করলো আসলেই তুষি মারাত্মক সুন্দরী একটা মেয়ে। নিখুঁত কোমল ত্বক তুষির, স্বচ্ছ একদম রঙের, বড় আখের মতো গাঢ় বাদামি চোখ, একবার তাকালে যেন মনোযোগ আটকে রাখে। হালকা গোলাপি ঠোঁটটা গোলাপের পাপড়ির মতন যেন, আর নরম ঢেউ খেলানো লম্বা কেশগুচ্ছ দেখলেই প্রেমে পড়ার মতো। মিহানের পাশে বেশ মানানসই, তাই অবিশ্বাস করলো না কেউ আর। বরং সে স্বামী হিসাবে কেমন, শ্বশুরবাড়ির সবাই কেমন, স্বামীর আদর্শ হাক কেমন পেল, এসব জানতে চেয়ে অতিষ্ঠ করে ফেলে লজ্জায়। মিহান তার অফিসের চেয়ারে বসে আছে। চেয়ারটি মার্জিত লেদারের, পেছনের অংশ হালকা বাঁকানো, ডেস্কে সুন্দরভাবে সাজানো নোটবুক, কলম, ল্যাপটপ, সবই পরিপাটি, যেন প্রতিটি জিনিস তার নিজের সঠিক স্থান জানে। কাঁচের জানালা দিয়ে হালকা সূর্যের আলো ঢুকেছে, ডেস্কের উপরে শীতল ছায়া ফেলে দিচ্ছে। মিহান ধীরে শার্টের ম্যানুয়াল কভার বোতাম ঠিক করে, কিন্তু চোখ সরাসরি কাচের দিকে নয়, দৃষ্টি ফোকাসহীন। মনে হচ্ছে ভেতরে কোনো গভীর অনির্দিষ্ট ভাবনার জগতে সে হারিয়ে গেছে। ডাক্তার রিপোর্ট এখনও তার মনে বাজছে। তুষির শরীরে এমন ওষুধের উপস্থিতি পাওয়া গেছে যা ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হ্রাস করাতে পারে। এমনটা কে, কিসের জন্য? মনের মধ্যে প্রশ্নগুলো একে একে ঘুরছে, কিন্তু কোনো উত্তর নেই। কেউ কি ইচ্ছাকৃতভাবে তার স্মৃতিকে ভোলাতে চাচ্ছে? মিহান নিজেকেই প্রশ্ন করছে, কেন কার এমন শত্রুতা থাকবে তার সঙ্গে? প্রতিটি সম্ভাব্য কারণ ঘিরে অস্বস্তি ও উদ্বেগ জেগে উঠছে। কলম ঘোরাচ্ছে তার আঙুলের ভাঁজে, আর মন সেই অদৃশ্য খাম্বার মধ্যে ঢুকে যাচ্ছে। প্রতিটি নামের সম্ভাব্যতার দিকে তাকাচ্ছে। তুষির আশেপাশের মানুষ, তার পুরনো বন্ধু, পরিচিত, কেউ কি এর সঙ্গে জড়িত? এক সময় মন থেমে যায়। আরিফ, হ্যাঁ, এই ছেলেটার সাথেই তো তুষি যাদের বাড়ি ছিল, তারা বিয়ে ঠিক করে রেখেছিল তার। এই ছেলেটা কি তুষিকে বিয়ে করার জন্য ইচ্ছে করে এমন ওষুধ খাইয়েছে তাকে? হতেই পারে, কারণ স্মৃতি থাকলে তো তুষিকে বিয়ে করা সম্ভব হবে না। সে কখনোই মিহানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। এই জন্য কি এই ছেলেটা ইচ্ছে করে এমন কাজ করেছে? মিহান বাড়ি রাতে ফিরলে দেখে বসার ঘরেই সোফায় বসে আছে তার মা, দাদি সহ ভাই আর বোনও। এই বাড়িতে মিহানের বাবা, মা, ভাই, বোন, দাদি আর সে সহ তুষি আছে সদস্য বলতে। এর বাইরে সার্ভেন্টরা।
তুষির মা নেই ছোটবেলা থেকে, তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। আর বাবা অর্থাৎ মেহানের চাচ্চু, সে তুষির অ্যাক্সিডেন্টের পর নিখোঁজ হওয়ার খবর পেয়ে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তাই পরিবারের সদস্য বলতে সে, তুষি, বাবা মা, ভাই বোন আর দাদি। বসার ঘরে তুষি, রিয়া আর রোহান ফোনে লুডো খেলছে। পরিবারের সবার ভালোবাসা স্নেহে তুষি খুব তাড়াতাড়ি মিশে গেছে তাদের সঙ্গে। মিহান এসে তুষিকে সিঁড়ি বেয়ে যাওয়ার সময় উপরে আসতে বলে গট গট পায়ে চলে গেল। এদিকে বাড়ির সবার সামনে এইভাবে রুমে ডাকায় তুষি লজ্জায় পড়ে যায়। সবার সামনে খেলার মাঝে উঠে যেতে অস্বস্তি হচ্ছিল বলে সে বসেই থাকে। এটা দেখে মিহানের মা বলেন, আরে তুষি মা, চলে যাও ওপরে, অফিস থেকে এসে একটু ডেকেছে, না গেলে আবার রেগে যাবে। এত লজ্জা পাওয়ার কিছুই নেই, স্বামী হয় তোমার, তাড়াতাড়ি যাও। মায়ের কথা শুনে আরও লজ্জা পেল সে। তবে এবার আর বসে থাকে না, সোজা চলে যায় উপরে রুমে। এতক্ষণ লাগে আসতে? সবার মাঝে বসেছিলাম বলেই উঠে আসা যায়। সরু চোখে চেয়ে বলে সে, তাতে কি, স্বামী আমি তোমার। এর চেয়ে ঘর ভর্তি মানুষের সামনে রুমে ডেকে আনতে পারি, এত লজ্জা কি আছে? আপনার লজ্জা না থাকলেও আমার বেশ আছে। মিহান তো দেখে সামনে দাঁড় করিয়ে দেয়। তুষির কাঁধে 2 হাত রেখে নাকের টোকা দিয়ে বলে, তাই এত লজ্জা? এতবার করে লজ্জা ভাঙানোর পরেও লজ্জার আবরণ রয়ে গেলে তো আবার ভাঙতে হচ্ছে, কি বলো? ভ্রু উঁচিয়ে দুষ্টুমি কণ্ঠে বলে সে। তুষি আঁতকে উঠল। লোকটা বলছে যখন করেও ফেলতে পারে, কোনো বিশ্বাস নেই তার। এই কদিনে বেশ বুঝেছে সে। কাঁধ থেকে তার হাত সরিয়ে বলে, একদম না, ভালো ছেলে হয়ে থাকুন একদম, কোনো দুষ্টুমি নয়। কাল সারা রাত ঘুমোতে দেননি, আগামী 2 দিন আর কাছে আসাআসি হচ্ছে না। মিহান তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে অসম্মতি জানায়। এই কথা তার একেবারেই পছন্দ হয়নি। পৃথিবীর সবচাইতে জঘন্য কথা এটা। একেবারেই না, একদিনও বাঁচাবে না, সম্ভব না ওটা। ওসব ভাবনা বাদ দাও, পোশাক বের করে রাখো, আমি শাওয়ারও ঢুকছি। কথাটা বলে তুষির আর কোনো কথা না শুনেই চলে যায় ওয়াশরুমে। সময় অনেক কেটে গেল, খাওয়া দাওয়াও হলো তাদের। রাতে যখন ঘুমোতে যাবে তখন তুষিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মিহান জিজ্ঞাসা করে, তুষি, এমন মন খারাপ করে আছো কেন? তার প্রশ্নে ফিরে তাকায়। কিছুক্ষণ চেয়ে আচানক সে মিহানের বুকে মুখ গুজে কেঁদে ওঠে। মিহান অবাকই হলো, মেয়েটার আবার কি হলো? এইভাবে কাঁদছে কেন? কেউ কিছু বলেছে? বাড়িতে তো কেউ কিছু বলবে না, তাহলে বাইরের কেউ? এই তুষি, লক্ষ্মী আমার, কে কি বলেছে তোমাকে? আমায় বলো, নাক ফাটিয়ে দেবো আমি তার। একবার বলো লক্ষ্মীটি। তুষি কোনো জবাব দেয় না, কাঁদতে থাকে। মিহান অনেক কিছু বলে থামাতে চায় তাকে, কে কি বলেছে জানতে চায়, কিন্তু তুষি কিছুই বলল না। শেষে হাল ছেড়ে মিহান তাকে বুকে আগলে রাখে কাঁদতে দিয়ে। এরও অনেক পরে গিয়ে নাক টানতে টানতে তুষি মুখ খোলে। মিহান, হ্যাঁ বলো তুষি, কাঁদছো কেন তুমি? কেউ কিছু বলেছে? উদ্গ্রীব কণ্ঠ তার। কে কাঁদিয়েছে একবার খোঁজ পেলে আর জিন্দা রাখবে না। তুষির নাক টেনে বলে, কেউ কিছু বলেনি, আমি সব জানতে পেরে গেছি। কি জানতে পেরেছ? কপালে ভাঁজ ফেলে জানতে চায় মিহান। তুষি কাঁদতে কাঁদতে বলে, সব মিহান, সব আমার অতীত, আপনার আমার ব্যাপারে সব। আমি আজ আমার আগের ছবি সব দেখে নিয়েছি। তখন থেকে পাগল পাগল লাগছিল আমার নিজেকে। আমি কখন ওসব ছবি তুললাম আমি জানি না, কিন্তু অথচ সবটাতেই আমি হাসছি, খেলছি, আরও কত কি। কেঁপে ওঠে তার কণ্ঠ। আবার বলে, তারপর অনেকক্ষণ ভাবতে ভাবতে সেদিন ডক্টর যা বলেছিল সেসব মাথায় এলো। মামা মামি বলেছিল আমি মামার মৃত বোনের মেয়ে হই। অ্যাক্সিডেন্টে মা মারা গেছে, সেই অ্যাক্সিডেন্টে আমিও স্মৃতি হারাই, চেহারাও থেতলে যায়, প্লাস্টিক সার্জারি করিয়েছিল নাকি। আমি সব মেনে নিয়েছিলাম, ওভাবেই থাকছিলাম আমি তাদের সাথে। আরিফ ভাই একদিন জানায় আমায় ভালোবাসে, ওনার সাথে মামা মামি বিয়ে ঠিক করে, কিন্তু ডক্টর জানালো প্লাস্টিক সার্জারি করলেও নাকি কত % জানি আগের চেহারার মিল থাকে। অথচ হেঁচকে উঠল তুষি। আমার আগের ছবির সাথে একেবারেই মিলে না। আমিও ভেবে দেখলাম, আমার মামাতো বোনকে ফোন দিয়ে আজ ব্ল্যাকমেইল করে সব সত্যটা জেনে নিয়েছি আমি। মামার বোন আর বোনের যে মেয়ের ছবি দেখিয়ে আমার আর মায়ের ছবি বলতো, ওরা অন্য কেউ ছিল, ওদের কোনো এক আত্মীয়। আর আমি আসলে ওদের কেউ নই। আমাকে পেয়েছিল এক সময়, সুস্থ করে তুলেছিল তারা, কিন্তু ততদিনে আরিফ ভাই আমায় ভালোবেসে ফেলেছিল বলে আমাকে আপনাদের কাছে ফিরিয়ে দেয়নি। আমি সব জানি মিহান, আমি দাদির কাছে বাকিটা জেনে নিয়েছি। আমি আর আপনি আগে থেকেই বিবাহিত,
আমি আপনার স্ত্রী, এই বাড়িটা আমারও, আমার জন্ম বেড়ে ওঠে এইখানে, সবটা জানি আমি। হেঁচকে তুলে কথাগুলো বলতে বলতে কান্নার বেগ আরও বাড়ল তার। মিহান স্থির জমে গেল সবটা কথা শুনে। সাথে জড়িয়ে ধরে রাখা হাতের বন্ধন দৃঢ় হয়, যেন ঢুকিয়ে ফেলবে নিজের বুকের ভেতরে। তার আনন্দের দিন আজ, কত অপেক্ষার দিন, কত চেয়েছে তুষিকে ফিরে পেতে। বহু সময় পর পেল, কিন্তু তার তুষি তাকে চিনল না, অন্য কারো নাকি বাগদত্তা। মনে হচ্ছিল বুকের ভেতরে কেউ খামচে ধরেছে। সেই খবর শোনার পর আজ তুষি সব জানলো, সব। অবশ্য সেই সময় নিয়ে সবটা জানিয়ে দিত মনে না পড়লেও, কিন্তু বিশ্বাস করবে কিনা ভয় ছিল তার। অবশেষে সব ভয় কেটে গেল। মেয়েটা সব জানলো আর মেনেও নিল। প্রশান্তির শ্বাস টেনে মিহানকে বলল, তাহলে কাঁদছো কেন? নিজের আসল পরিচয় পেয়ে ভালো লাগছে না? তুষি চোখের পানি ফেলতে ফেলতে ভাঙা ভাঙা কণ্ঠে জানায়, লাগছে, খুব ভালো লাগছে আমার। তাহলে কাঁদছো যে? আদুরি কণ্ঠে জানতে চায় সে। তুষি বলে, আরিফ ভাই নাকি আমায় কি ঔষধ খাইয়ে সব ভুলিয়ে দিয়েছে মিহান। আমার কি আর কিছু মনে পড়বে না? আপনাদের সাথে সুন্দর স্মৃতি, ছোটবেলা, আপনার আমার বিয়ে, ভালোবাসা, আমার বাবা মায়ের স্মৃতি, কিছুই কি মনে পড়বে না আর? বড্ড ব্যাকুল কণ্ঠ তুষির। মিহান আশ্বস্ত করে বাহু বন্ধন দৃঢ় করে। অবশ্যই পড়বে। আমরা সাইকোলজিস্ট দেখাবো। নিয়মিত থেরাপি নিলে, ওষুধ খেলে সব মনে পড়বে। ভয় পেও না, আমি আছি, বাড়ির সবাই আছে। ভয় পাওয়ার কিছু নেই লক্ষ্মীটি। কথাটা বলে তার মাথায় চুমু খায় মিহান। সেদিন রাতটা কেটে গেল। পরদিন বাড়ির সবাই তুষির সব জেনে যাওয়ায় খুশিতে আনন্দে হই হুল্লোড় করলো। ওকে আগের সব ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিল এটা ওটা। মিহান আরিফের এই কাণ্ডের প্রমাণ বাড়ি আসার আগেই পেয়েছিল। কঠিন শাস্তি দেবে ঠিক করেছিল। তুষি নিজেই জেনে গেছে শুনে ভালো লাগে তার। আরিফকে পুলিশে দিল। সে বাড়ির সবাইকে লুকিয়ে লুকিয়ে তুষিকে সব ভুলিয়ে রাখতে এই কাজ করত। কিন্তু তার বোন নীরা দেখে দিয়েছিল একদিন তুষির পানির গ্লাসে কোনো ওষুধ মেশাতে। মিহান তাকে পুলিশে দিল। আস্তে আস্তে থেরাপি নিতে নিতে তুষিরও কিছু কিছু মনে পড়তে লাগলো। পুরোপুরি স্মৃতি ফিরে আসতে সময় লাগবে, কিন্তু তুষির নিজের ইচ্ছে শক্তি থাকায় দ্রুতই এগোচ্ছে সাইকোলজিস্টের চিকিৎসা। 6 মাস পর একদিন সে জানালো মা হবে। বাড়িতে উৎসবের রোল পড়ে যায়। তার চিকিৎসাও তখন প্রায় শেষের দিকে। মিহানের যত্নে, বাড়ির সকলের যত্নে ডেলিভারির সময়টা কাটলো। 8 মাস 13 দিন পর একটা জুনিয়র মিহানের জন্ম দেয়। এইভাবে তাদের গল্পটা পূর্ণ হলো, শেষ হলো।